প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স 113তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মাশরাফি। উনি বর্তমানে কাতারের একটি কফি শপে বারিস্তা পোস্টে কাজ করছেন। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলায়। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের দিকে। আর উনি নিজেই এই ঘটনার একজন প্রত্যক্ষ সাক্ষী এবং ঘটনার শুরু একরকম বলা যায় শুরু থেকে শেষ পর্যন্ত উনি নিজেই এটা প্রত্যক্ষ করেছিলেন। আর যার সাথে ঘটনাটি ঘটেছিল, এই মাশরাফি ভাইয়েরই খুব কাছের এক বন্ধু, তার নাম হচ্ছে ইভান। আর ইভানের মূল বাড়ি হলো মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়। এই ইভানের বাবা ওই ২৫০০-এর একটি ব্যাংকে চাকরি করতেন। এই চাকরির সুবাদেই এখানে দীর্ঘ সময় ধরে ছিল। একই সাথে লেখাপড়া, মানে এই যে মাশরাফি ভাই এবং ইভানের একই সাথে স্কুল এবং কলেজের লেখাপড়াটা ছিল আর কি, খুব কাছের বন্ধু ছিল। তো ওনারা এইচএসসি পরীক্ষা শেষ করেছেন ২ মাস হবে আর কি। তো একদিন হঠাৎ উনি বিকালের দিকে ইভানকে কল করেছেন যে বের হওয়া, একটু আড্ডা দিব। কিন্তু কল করার পর ফোনটা কিন্তু ইভান রিসিভ করেন নাই, রিসিভ করেছিল ইভানের বাবা। ইভানের বাবা রিসিভ করে বললেন যে বাবা রে, ইভানের অবস্থা ভালো না, ওকে নিয়ে আমি হসপিটালে যাচ্ছি। তখন এই যে মাশরাফি ভাই উনি চিন্তা করেছেন যে কি ব্যাপার, কি হলো হঠাৎ করে, ইভানের তো সুস্থই ছিল। তখন ইভানের বাবা বলে, তুমি বাবা হসপিটালে আসো, বিস্তারিত কথা পরে হবে। তো ফোন কেটে দিয়ে দ্রুত ২৫০০-এর যে হসপিটালটা রয়েছে, উপজেলা হসপিটাল, সেখানে যান। যাওয়ার পর দেখা গেল ইভান অচেতন অবস্থায় আছে। তো ইভানের বাবার কাছে জিজ্ঞেস করার পর উনি বলেন যে ইভান নাকি ওয়াশরুমে গিয়েছিল, অনেকক্ষণ হয়ে গেছে, বের হচ্ছে না। তো ওয়াশরুমের দরজাটা ধাক্কানো হয়, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তো এরপর ওটা তো অটোলক দরজা ছিল, ওই দরজার একটা চাবি ছিল, ওই দরজার তার চাবি দিয়ে খোলার পর দেখা যায় যে ইভান ওয়াশরুমে অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে আছে, মানে ওয়াশরুমের ফ্লোরে পড়ে আছে। এরপরই তাকে তুলে হসপিটালে নিয়ে আসা হয়েছে। তো হসপিটালের যিনি ডাক্তার ছিলেন, ইভানকে দেখেন তিনি, ওনার চেষ্টা করেছেন, কিন্তু ইভানের জ্ঞান কোনোভাবেই ফেরানো যাচ্ছিল না। আর এই কারণে ওখানকার ডক্টররা তারা ইভানকে ঢাকার কোনো একটা ভালো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রেফার করেন। তখন দ্রুত ওখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়, তাকে অ্যাডমিট করানো হয়। এর একদিন পর ইভানের জ্ঞান ফিরেছে, কিন্তু পুরো শরীর প্যারালাইজড, দাঁতে দাঁত লাগানো, শুধু তাকিয়ে থাকে, কোনো কথাও বলতে পারে না। হালকা করে শ্বাস নেয়, মানে তার চোখের পলক ফেলা এবং শ্বাস নেওয়ার কারণে তার পেট এবং বুকের উঠানামা দেখলে বোঝা যায় যে ইভান বেঁচে আছে। এছাড়া শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সে নাড়াতে পারে না। ঢাকা মেডিকেলেরও অনেক বড় বড় ডাক্তার, প্রফেসর লেভেলের অনেক ডাক্তারও কিন্তু দেখেছে, অনেক টেস্ট করেছে, কিন্তু না, কোনো সমস্যা তারা বের করতে পারছিল না। কিছু অসুখ আছে এরকম যে প্যারালাইজড হয়ে যায়, খুব জটিল কিছু রোগ রয়েছে যেটার ফলশ্রুতিতে এরকম হতে পারে, কিন্তু ওই ধরনের রোগেরও কোনো সিমটম পাওয়া যাচ্ছিল না। পরীক্ষা নিরীক্ষা কিন্তু অনেক করা হয়েছিল, কোনোভাবেই বোঝা যাচ্ছিল না আসলে সমস্যাটা কি। যখন ওনারা কোনোভাবেই এই রোগটা বের করতে পারছিলেন না, তখন ডাক্তাররা বলে দিলেন যে এর ট্রিটমেন্ট ঢাকা মেডিকেলেও হবে না, তাকে যেন বাড়ি নিয়ে যাওয়া হয়। এরপর তাকে নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়াতে চলে আসা হয়। আর এই যে মাশরাফি ভাই, উনি এই যে শুরু থেকে এই ২৫০০ হসপিটালে নেওয়া থেকে শুরু করে নিয়ে ঢাকা মেডিকেল এবং মানিকগঞ্জ সব জায়গাতে উনি গিয়েছেন, এবং মানিকগঞ্জেও ইভানের সাথে উনি দীর্ঘ সময় ছিলেন। তো ওনার থাকাকালীন কি অভিজ্ঞতাগুলো হয়েছে চলুন শুনে আসি। তো মানিকগঞ্জে যখন নিয়ে আসা হয়, তখন আনার একদিন পরে এই ইভানের দাদা একজন কবিরাজ নিয়ে আসেন বাড়িতে। কবিরাজ ইভানকে দেখেন, রিচুয়াল করেন, রুকিয়া করেন, চেষ্টা করেন কোনো জিন পরি রিলেটেড সমস্যা আছে কিনা, কিন্তু না, অনেক চেষ্টা করার পরও কবিরাজ কিছুই ধরতে পারেন না, কোনো লাভ হয় না। এভাবে কাটছে দিন,
কত কবিরাজ আসে চলে যায়, কিন্তু ফলাফল একই। মনে হচ্ছে এটা কবিরাজ রিলেটেড কোনো সমস্যাই না। আবার ডাক্তাররাও কোনো রোগ ধরতে পারছেন না। কবিরাজ অনেকেই আসেন, রুকিয়া করেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া হয় না। ইভান একদম একটা জীবন মৃত অবস্থায় পড়ে থাকে, শুধু তাকিয়ে থাকে। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ে। সে চোখের এই পানি দ্বারাই তার কষ্টটা বোঝানোর চেষ্টা করে সকলকে। সকলে তার এই কষ্ট দেখে তারাও কাঁদতে থাকে, কিন্তু কে জানে এই সমস্যার সমাধান কোথায়। অনেক কষ্ট করে তার এই দাঁতের মাঝখানটা ফাঁকা করে চামচ দিয়ে লিকুইড খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করা হতো। ওই সময়ে একজন ধরে রাখত, আর অন্যজন তাকে মুখে তরল খাবার খাওয়াতেন। আর এই কাজটা ইভানের দেখাশোনার বড় একটা কাজ কিন্তু এই যে মাশরাফি ভাই নিজেই করেছিলেন। একজন পরিবারের সদস্যের মতো এবং ইভানের ভাইয়ের মতো পুরো কাজটা উনি নিজের হাতে করতেন। এভাবেই চলে যায় 3 সপ্তাহ। ইভানের কোনো উন্নতি হচ্ছে না। বন্ধুর এই বিপদে উনিও চলে আসতে পারছিলেন না, কারণ কাছের বন্ধু সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে। ইভান কথা বলতে না পারলেও সে বুঝতে পারত তার বন্ধু তার জন্য করছে। শুধু অঝোর ধারায় চোখের পানি ফেলত। আর তার চোখের পানি দেখে মাশরাফি ভাইও ওখান থেকে এক চুলো অন্য জায়গায় যাওয়ার কোনো চিন্তাই করতে পারতেন না। এভাবেই চলছিল দিন। 3 সপ্তাহ তো হয়ে যায়। সকলে মিলে প্রচণ্ড পেরেশানিতে আছেন। 3 সপ্তাহ পর একদিন সকালবেলা ইভানের বড় চাচা এসে একজন কবিরাজের খোঁজ দেন। ওই কবিরাজ নাকি কারো বাসায় গিয়ে রুগী দেখেন না, কবিরাজের বাড়িতেই নিয়ে যেতে হবে। তাই ওই দিনই ওরা একটা গাড়ি ঠিক করে ইভানকে নিয়ে ওই কবিরাজের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। যখন ওই কবিরাজের বাড়ির গেটে গেটের কাছাকাছি এসেছেন ওই গাড়িটা নিয়ে, তখন হয় কি ইভান অনেক জোরে জোরে শ্বাস নিতে থাকে। এই 3 সপ্তাহ বা 1 মাসের কাছাকাছি সময় এটাই প্রথম ইভান জোরে জোরে শ্বাস নিচ্ছে। ওর হঠাৎ এমন পরিবর্তন দেখে সকলের মনে একটু আশার আলো জাগতে থাকে। আর হঠাৎ এরকম দ্রুত শ্বাস নেওয়াটা এটা একটা অশুভ লক্ষণও হতে পারে। অনেক সময় শেষ নিঃশ্বাস বের হওয়ার আগে এরকম শ্বাসকষ্ট উঠে যায়। এটাও কিন্তু কয়েকজন চিন্তা করেছিলেন। দ্রুত ইভানকে গাড়ি থেকে নামানো হয়, কবিরাজের ঘরে নিয়ে যাওয়া হয়। কবিরাজ এসে ইভানকে দেখে বিমর্ষ বা একটু চিন্তিত হওয়ার পরিবর্তে উনি মুচকি হাসেন। ওনার হাসি দেখার পর উপস্থিত সকলে একটু আশার আলো দেখতে পান। তো ইভানের কপালে উনি হাত দেন, হাত দিয়ে কিছু পড়েন। এরপর ইভানের গলায় হাত দিয়ে কিছু পড়েন। এরপর ইভানকে উনি একটা ফু দেন। অদ্ভুত ব্যাপার, ফু দেওয়ার সাথে সাথে ইভান কাশি দেওয়া শুরু করেছে। যেই ছেলেটা নিঃশ্বাস নেওয়া ছাড়া হাঁচি কাশি কিছুই করতে পারতো না, ইভান কাশি দেওয়া শুরু করেছে। হঠাৎ করে ইভান বমি করা শুরু করে এবং বমি করার পরে অচেতন হয়ে যায়। বমি করার সময় তার শরীরটা কিন্তু নড়ে উঠছিল। তার মানে হচ্ছে তার শরীরে কোনো একটা অনুভূতি আবার হয়তো বা ফেরত আসছে। আমরা বমি করার সময় সমস্ত শরীর কিন্তু নড়ে ওঠে, কুকড়িয়ে ওঠে, এরকম কিছুটা হয়েছিল আর কি। আর এটা দেখেই পরিবারের সদস্যরা আরও একটু আশার আলো দেখতে পান এবং আল্লাহকে ডাকতে থাকেন। তো কবিরাজ বলেন যে দ্রুত ঘরে নিয়ে আসো, ওকে বিছানায় শোয়াও। আর উনি এই কথা বলার পর আর একটা রুমে গিয়ে ওনার একটি ব্যাগ নিয়ে আসেন এবং ব্যাগ থেকে একটা কোরআন শরীফ বের করেন এবং 1 বাটি সরিষার তেল সামনে নিয়ে ইভানের পাশে বসে কোরআন থেকে বিভিন্ন সূরার বিভিন্ন অংশ পড়ছেন। আর ইভানের শরীরে ফু দিচ্ছেন, আবার তেলেও ফু দিচ্ছেন এবং ওই তেলটা ইভানের শরীরে মাখছেন উনি। কিছুক্ষণের মধ্যেই ইভান দাঁত শিরশির করতে করতে জোরে জোরে শ্বাস নিতে নিতে হঠাৎ করে কথা বলে ওঠে। প্রায় 1 মাস পর সর্বপ্রথম ইভানের মুখে কোনো শব্দ ফুটে ওঠে, তাও অর্থবোধক কোনো শব্দ। ইভান বলে ওঠে, এই কবিরাজ, ছেড়ে দে বলছি। তুই কিন্তু আমাকে চিনিস না, তুই আমার কিচ্ছুটা করতে পারবি না। ইভানের মুখে কথা শুনে সকলে ভয় পেয়েছিলেন, এটা সত্য, তবে ভয়ের থেকে সকলে বেশি খুশি হয়েছিলেন, কারণ এতদিন পর ইভান
কথা বলতে পারছে, তার মানে তার কথা বলার শক্তি রয়েছে। ইভানের এই ধরনের কথা শোনার পর কবিরাজ ইভানকে জিজ্ঞেস করে, তুই কে? কেন এই ছেলেকে এভাবে কষ্ট দিচ্ছিস? বল তাড়াতাড়ি। তখন ইভানের কণ্ঠে ওই অশরীরীটা বলে ওঠে, আমি কিছুই বলবো না, তুই আমার কিছুই করতে পারবি না। তোর মতো কত কবিরাজ হাকিম আমাকে দেখেছে, কখনোই কিছু করতে পারে নাই। এই বলে ইভান আবারও জ্ঞান হারায়। তখন কবিরাজ সকলকে বলেন যে ইভানকে খুবই দুষ্টু একটা জিন ভর করেছে, কিন্তু এটা যে কি জিনিস, কোথা থেকে এসেছে, এটা আমি এখনো বুঝতে পারছি না, আমার একটু সময় লাগবে। এটা বলার পর এই কবিরাজ ইভানের জন্য পানি পড়া দেন এবং উনি বলে দেন যে এইটা ইভানকে খাওয়াতে হবে, আর একটু পর ওর জ্ঞান ফিরবে, আর জ্ঞান ফেরার পর ও কথা বলতে পারবে। আর আমি কারো বাড়িতে যাই না, কিন্তু এই ছেলেটার অবস্থা খুব শোচনীয়, একটা তরুণ একটা ছেলে, আমি যদি এখন ওর চিকিৎসা না করি ওর বেঁচে থাকার আর উপায় থাকবে না। এই জন্য আমি আপনাদের বাড়িতে যাব, ওকে বাড়িতে নিয়ে যান, আমি আগামীকাল ইনশাল্লাহ আপনার বাড়িতে আসব। তো এরপর ইভানকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসা কিছুক্ষণ পরে ইভানের জ্ঞান ফেরে, কিন্তু কথা বলতে পারছে না, আবার তার দাঁতে দাঁত লেগে আছে, শুধু তাকিয়ে থাকে, আবার ওই আগের অবস্থা আর কি। এরপর কবিরাজের দেওয়া পানিটা তাকে খাওয়ানো হয়। এভাবে ওই দিনটা শেষ হয়ে যায়, রাত চলে আসে। পরের দিন আবার আগের মতো ইভানকে খাবার খাওয়ানো হয়। খাবার শেষে কবিরাজের দেওয়া পানিটা আবারও খাওয়ানো হয়। ওই সময়ে এই যে মাশরাফি ভাই ইভানের পাশেই উনি শুয়েছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ করে ইভান আবার দাঁত শিরশির করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এটা দেখে উনি ভয়ে পাশের রুম থেকে ইভানের মা বাবাকে ডেকে আনেন। তো ইভানের রুমে যখন তারা আসেন তখন ইভান বলে ওঠে, এই আমারে কালকে কই নিয়ে গেছিলি? লাভ নাই, লাভ নাই, কোনো কবিরাজ আমাকে কিছুই করতে পারবে না। এই বলে জোর জোরে হাসতে থাকে, আর এরপর বলতে শুরু করে, এই আমারে পান দে, পান দে তাড়াতাড়ি। ইভানের দাদা কিন্তু আবার পান খেতেন, তাই তার কাছেই পানের একটা বাটি সবসময় থাকে, একটা বক্স থাকে। তখন ওখান থেকে একটা পান বানিয়ে ইভানকে দেয়া হলো। ইভান এটা এক হাতে নিয়ে খাওয়া শুরু করলো, অথচ সে কিন্তু কিছুক্ষণ আগে নড়াচড়া করতে পারছিল না। ইভান পান খাচ্ছে আর হাসছে। ইভান কিন্তু তখন বসেছিল, কিন্তু দাঁড়াতে পারছিল না। সে তার একটা হাত নাড়াচ্ছিল আর একটা পা নাড়াতে পারছিল, কিন্তু আর একটা পা নাড়াতে পারছিল না। এইভাবে সে একটা পান শেষ করে বলছে, এই আবার পান দে। ওই পানটাও খাই, বলে আবার পান দে। এভাবে ওই তার দাদার পানের যে বাটি, সেখান থেকে সবগুলো পান মোটামুটি খেয়ে ফেলে। তারপর পানের যে মশলাগুলো আছে সেগুলোও সে খাচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এরপর ইভান আবার বলে ওঠে, আমাকে কেউ কিচ্ছু করতে পারবি না, আমার ইচ্ছা হলে আমি চলে যাব, তবে ওকে শাস্তি দিয়েই যাব। এই বলে ইভান আবার জ্ঞান হারায়। এরপর পানি টানি ছিটা দিয়ে ইভানের জ্ঞান যখন আবার ফেরত আনা হয় আল্লাহর রহমতে, জ্ঞান ফেরত আনার পরই ইভান আবার বমি করতে শুরু করে। তবে এইবার প্রথমবারের মতো সে স্বাভাবিকভাবে কথা বলছে, আমার মুখ এমন লাগছে কেন, আমার মুখের ভিতরে কি? এই বলে সে থুতু ফেলে। দেখা যাচ্ছে যে তার থুতু থেকে ওই পানের বিভিন্ন অংশ বের হয়ে এসেছে, মানে থুতুর মধ্যে এটা রয়েছে। এটা দেখার পর ইভান বলে, আরে আমাকে পান খাওয়ালো, আমি তো পান খাই না, আর আমার কি হয়েছে, আমি উঠতে পারছি না কেন, আমার এক হাত আমি নাড়াতে পারছি না কেন, এক পা নাড়াতে পারছি না কেন, আর আমি এখানে কেন, আমি তো 2500-এর বাসায় ছিলাম। অথচ একটা মাস পার হয়ে গেছে, ইভান কিছুই মনে করতে পারছে না যে একটা মাসে ওর সাথে কি হয়েছিল। ওর কোনো সেন্সই নাই। ইভান বিশ্বাসই করতে পারছিল না যে এই এক মাসে এই ধরনের ঘটনা ঘটেছে। একথা শোনার পর সে তো কাঁদতে শুরু করে যে হঠাৎ করে কি এমন হলো। ও কিছুই বলতে পারে না, ও আশ্রমে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে, এরপরে ওর কিছু মনে নাই, কি কিছু দেখেছে না কি হয়েছে কিচ্ছু বলা যায় না। তো ওই রাতটা কেটে যায়, সকাল হয়, কবিরাজ আসে। ইভানদের বাড়িতে এসে ইভানকে নিয়ে উনি বসেছেন, তার রুমে বসে রুকিয়া শুরু করেছেন। তো রুকিয়ার এক পর্যায়ে
স্বাভাবিক ইভান যেন এক ভয়ানক ইভান হয়ে যায়। হঠাৎ করে কবিরাজকে তেড়ে মারতে আসে। সে এক পায়ে লাফিয়ে লাফিয়ে আসছিল, এক হাত দিয়ে সে মারতে আসে আর বলে, এই থাম বলছি কবিরাজ থাম। আমরা চারজন, আমরা বলতে এই যে আমাদের মাশরাফি ভাই, ওনারা চারজন মিলে ইভানকে ধরে রেখেছেন, কিন্তু কোনোভাবেই তাকে ধরে রাখা যাচ্ছে না, ওর এত শক্তি। এরপর আরো দুজন এসেছে, প্রাপ্তবয়স্ক মানুষ দুজন, 6 জন মানুষ মিলে তাকে কোনোভাবে ধরে রাখা যাচ্ছে না। অথচ যার একটা পা প্যারালাইজড, এক হাত প্যারালাইজড, তাকে ধরে ওঠানো লাগে, বসানো লাগে, অথচ তাকে 6 জন মিলে ধরে রাখা যাচ্ছে না। এদিকে কবিরাজ কিন্তু রুকিয়া চালিয়েই যাচ্ছিলেন। একটা সময় ইভান একটু নিস্তেজ হয়ে যান আর কবিরাজকে বলেন যে, এই থাম বলছি থাম, আমি তোকে বলবো আমি কোত্থেকে আসছি। তখন কবিরাজ বলে, তুই কোত্থেকে আসছিস, কিভাবে আসছিস তা আমার জানা হয়ে গেছে, এখন তুই আমাকে বল যে তুই কেন এই ছেলেটাকে ভর করলি। তখন ইভানের কণ্ঠে ওই জিনিসটা বলে ওঠে, আমার একটা মাত্র পা, আমার হাতও একটা, আমার বয়স 830 বছর, আমি থাকি ওই 2500-এরই একটা করই গাছে। এই ছেলেটা আমার শরীরটা অপবিত্র করেছে, তাই আমি ওকে শাস্তি দিচ্ছি। তখন কবিরাজ বলে, সে তো তোকে দেখে নাই রে, সে তো ভুলে করেছে, আর তার জন্য তাকে এরকম শাস্তি দিচ্ছিস, তার শরীরটা প্যারালাইজড করে দিলি, এটা কি কোনো শাস্তির ধরন হলো? তাকে তুই অন্য শাস্তি দিতে পারতি, যেহেতু দিয়ে ফেলেছিস যথেষ্ট হয়েছে, আর এটা করা যাবে না, যথেষ্ট করেছিস তুই, তুই এক্ষুনি এখান থেকে বিদায় হবি। তখন ওই জিনিসটা ইভানের কণ্ঠে বলে ওঠে, ঠিক আছে আমি যাব, একটা গরু দিবি, গরুটা 3 রাস্তার মোড়ে রাতের বেলা বা সন্ধ্যার দিকে ছেড়ে দিয়ে আসবি, এটাই হচ্ছে আমার চাওয়া। ইভানের বাবা কিন্তু সাথে সাথে রাজি হয়ে যায় এবং সত্যি পরের দিনই উনি একটি গরু কিনে সন্ধ্যার পরে একটি 3 রাস্তার মোড়ে ছেড়ে দিয়ে আসেন। এরপরে কিন্তু ইভান সুস্থ হয়ে গিয়েছিল। আর ওই দিন কবিরাজের সাথে কথা বলার পর ইভান কথাবার্তা শেষ করার পর অজ্ঞান হয়ে যায়, তার মানে ওই জিনিসটা ইভানকে ছেড়ে চলে যায়। তবে পরের দিনও কিন্তু ইভানের শরীরে দুর্বলতা ছিল, এক হাত এক পা নাড়াতে পারছিল না। তবে ওই গরুটা যেদিন দেয়া হয় তার পরের দিন থেকে ইভান আস্তে আস্তে তার অন্য হাত অন্য পা নাড়াচাড়া শুরু করে। আস্তে আস্তে ইভানের অন্য হাত পায়ে শক্তি ফেরত আসে। আল্লাহর রহমতে ইভান পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। ইভান 1 মাস 12 দিন অসুস্থ ছিল। 1 মাস 12 দিন পর ইভান পরিপূর্ণ সুস্থ হয়। আর এই 1 মাস 12 দিন পর এই মাশরাফি ভাই 2500-এ, মানে নারায়ণগঞ্জে 2500-এ ওনার বাড়িতে ফেরত আসেন। পুরো সময়টাই উনি ওনার বন্ধুর সাথে ছিলেন, বন্ধুর সেবা যত্ন করেছেন এবং উনি নিজে প্রত্যক্ষ করেছেন যে কি হয়েছিল, কিভাবে ভয়ানক একটা পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা ইভানকে মুক্তিদান করেছিলেন। প্রিয় লিসেনার্স, বিভিন্ন ঘটনাতে বলে থাকি যে হাদিসে রয়েছে যে বিভিন্ন গাছের নিচে, ফলদার ছায়াদার গাছের নিচে আমরা যেন ময়লা না ফেলি, অপবিত্র না করি। এটা কিন্তু সব সময় বলা হয়, হাদিসে আছে। এবং এই জিনিসটা যেই ব্যতিক্রম করবে, যেই কাজ করবে, অনেক ঘটনার মূল যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু এই জায়গা থেকে শুরু হয়েছে। আপনারা যারা আমাদের ঘটনাগুলো শোনেন তারা অবশ্যই জানেন যে অসংখ্য ঘটনা কিন্তু এই সমস্ত কারণে শুরু হয়। সুতরাং আমরা এইগুলো মেনে চলার চেষ্টা করব। আপনারা ইভানের কথাটা চিন্তা করেন, কি ভয়ানক একটা পরিস্থিতি, সেটা কোমায় চলে গিয়েছিল। এই অবস্থা থেকে আল্লাহ তাআলা তাকে ফেরত নিয়ে এসেছেন। আর ডাক্তারি বিদ্যায় কিন্তু এই সমস্যাগুলো ধরা পড়ে না। আমার পরিচিত আমার একজন কলিগ, তার আপন ছোট ভাইয়ের সাথে ঘটনা ঘটেছিল, সেও ঠিক একই অবস্থায় চলে গিয়েছিল, কিন্তু ওই সমস্যাটা ছিল একটা জটিল দুরারোগ্য ব্যাধি। প্রতিদিন প্রায় 87,000 টাকার এক একটা করে ইনজেকশন দিতে হতো। টানা প্রায় 35 দিন এই ইনজেকশনটা দিতে হয়েছিল। এরপর আস্তে 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 সে সুস্থ স্বাভাবিক হয়েছিল। এটা কিন্তু প্যারানরমাল কোনো বিষয় ছিল না। মূলত সে একটি রাস্তা থেকে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস একটা দোকান থেকে কিনে খেয়েছিল। এই রাস্তা দিয়ে যাচ্ছে, একটা দোকান থেকে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কিনে খেয়েছে। এটা খাওয়ার পর তার পেটে সমস্যা হয়, তারপরে এই সমস্যা। এই জন্য হুটহাট করে কোনো খাবার কিনে খাওয়াটা উচিত না। ডাক্তাররা বলেছিলেন যে ওই ড্রিঙ্কসটা খাওয়ার ফলে ওর শরীরে সমস্যা হয়েছিল। এটা ওনারা এই রোগটা শনাক্ত করতে পেরেছিলেন এবং চিকিৎসা কিভাবে হবে সেটাও
ওনারা বলেছিলেন। ঢাকা মেডিকেলে এই ছেলেটার ট্রিটমেন্ট হয়েছিল, এখন আল্লাহর রহমতে সে অনেকটাই সুস্থ, সে কোরআনে হাফেজ। তো আমার কলিগের আপন ছোট ভাই। তো দেখেন, এটা কিন্তু ডাক্তারি সমস্যা ছিল, যার কারণে আল্লাহর রহমতে ডাক্তাররা ধরতে পেরেছিলেন এবং সে আস্তে আস্তে আগের অবস্থায় ফেরত আসে। এখনও সে দুর্বল আছে, একটু টুকটাক খেলাধুলা করে, পরিপূর্ণভাবে এখনও সুস্থতা দিকে উনি যান নাই, তবে অনেকটাই ভালো আগের থেকে আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু জিন রিলেটেড ব্যাপার ছিল না, কিন্তু ইভানের ব্যাপারটা জিন রিলেটেড ছিল। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এই ধরনের হঠাৎ বিপদ আপদ থেকে। ধন্যবাদ জানাচ্ছি মাশরাফি ভাইকে, একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, প্রবাসী জীবনে রয়েছেন এবং উনি ওনার বন্ধুর জন্য যেই অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা তার পরিশ্রমটাকে কবুল করেছেন। আমরা দোয়া করি এরকম বন্ধু যেন আমাদের সকলের থাকে। এই ইভান ভাই আসলে সৌভাগ্যবান, এরকম একজন বন্ধুকে উনি পেয়েছেন। আপনাদের হর ওয়ার্ল্ডের তরফ থেকেও মাশরাফি ভাইকে এবং ইভান ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ইভান ভাইও এই ঘটনাটি শুনছেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে এলাম 113তম এপিসোডের নতুন আরও একটি ঘটনা নিয়ে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমার আরও একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আপনার ডেসক্রিপশনে ঢোকার সাথে সাথে একদম উপরের দিকে দেখবেন ইউটিউবের লোগো সম্বলিত একটি কথা রয়েছে, আফনান্স বি। ওখানে ক্লিক করার সাথে সাথে আপনারা আমার চ্যানেলে ঢুকে যেতে পারবেন, সেখানে সাবস্ক্রাইব করতে পারেন। মূলত সেই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ব্লগিং, ট্রাভেলিং এবং শিক্ষামূলক কন্টেন্টগুলো আপলোড করে থাকি, আমার উপলব্ধিগুলো আমি শেয়ার করে থাকি। প্রিয় লিসেনার্স, চলুন এবারের ঘটনাতে চলে যাই। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম ফাহিম রহমান জিহান। ওনার ঠিকানা বাগেরহাট জেলার সদর উপজেলার উত্তর বাদেকারা পাড়া গ্রামে। ঘটনাগুলো মূলত বাগেরহাট সদর উপজেলার পুরাতন পুলিশ লাইনের পেছনে একটি এলাকা কেন্দ্রিক। এই ঘটনাগুলো বিভিন্ন সময় ঘটেছিল, তবে ওনার যতটুকু স্মরণে আছে এগুলো 2012-13 সালের দিকে, 12-13 সালের দিকে ঘটেছে বলে জানিয়েছেন। ওনার বাবার চাকরির সুবাদে ওনারা পরিবার সহ ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। উনি একদম ছোটবেলা থেকেই ওই এলাকাতেই বড় হয়েছেন। ঘটনাটি শুরু করার আগে ওই এলাকার একটু বর্ণনা দেওয়া যাক। এলাকার পেছনের দিকে একটা বড় জঙ্গল রয়েছে, স্থানীয়দের কাছে তা মোল্লার বাগান নামে পরিচিত। ওনারা থাকতেন ওই এলাকার একটি বাড়িতেই। বাড়িটির নাম হোসনে আরা ভিলা। হোসনে আরা হচ্ছেন ওই বাড়ির বাড়িওয়ালার স্ত্রী। বাড়িওয়ালার যিনি বাড়িওয়ালা উনি ছিলেন পিডব্লিউডি এর একজন ইঞ্জিনিয়ার। সবার কাছে উনি এসও সাহেব নামে পরিচিত ছিলেন। যদিও বর্তমানে তারা কেউই বেঁচে নেই, তবে বাড়িটি এখনো রয়েছে। বাড়িটি অনেক বড় এবং গাছপালা দিয়ে ভরা, অনেকটা গাছ ছমছমে বলতে হবে। বাড়ির চারদিকে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা। এই বাড়িটির পেছনেই সেই মোল্লার বাগান রয়েছে। বাড়িতে মোট 3টি ঘর, একটিতে ওনারা থাকতেন, অন্যটিতে অন্য ভাড়াটিয়া আর অন্য একটাতে বাড়িওয়ালারা থাকতেন। ওই এলাকার অনেক প্যারানরমাল ঘটনা কিন্তু বিভিন্ন সময় ঘটেছে আর কি ওই এলাকায়। তার মধ্যে কিছু ঘটনা এখন লিসেনারদের সাথে শেয়ার করতে চাইছি, যে ঘটনাগুলি উনি পাঠিয়েছেন। ওই বাড়িটা যে বাড়িটার কথা বলা হচ্ছে আর কি, ওই বাড়িটা অনেক আগে থেকে একটু হন্টেড। ওনাদের বাড়িওয়ালারা মাঝে মাঝেই কাজের জন্য ঢাকা যেতেন। তো দুজন স্বামী স্ত্রী আর ওনার যে ছেলেরা, ওনারা কাজের সূত্রে দূরেই থাকতো আর কি। তাদের বাড়িতে অনেকদিন যাবত, প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে ভাড়া থাকার কারণে এই বাড়িওয়ালারা, এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন ফাহিম রহমান জিহান, বা ওনার পরিবারকে, ওনাদের যারা পরিবারের যারা সদস্য তাদেরকে খুব বিশ্বাস করতেন আর কি। তো ঢাকা যাওয়ার সময় ওনাদের কাছে ঘরের চাবিটি দিয়ে যেতেন, বাড়িওয়ালাদের যে ঘরটা সেই ঘরের চাবি দিয়ে যেতেন। কারণ হচ্ছে ওনারা তো অনেক পুরনো ভাড়াটিয়া, 12 বছর একটা জায়গায় থাকা মানুষের সাথে তো একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, বিশ্বাস গড়ে ওঠে, তাই না? এই কারণেই মূলত দিয়ে যেতেন। এই যে জিহান ভাইয়ের আবার টিভি দেখার খুব নেশা, আর ওনাদের বাসায় ছিল না টিভি। এই কারণে যখন ওনারা ঢাকা যেতেন তখন সকালের দিকে বা দুপুরের খাওয়ার পরে এই জিহান ভাই ওনার এই টিভি দেখার নেশা, এই জিনিসটা যাতে একটু প্রশমিত করা যায়, তখন ওই চাবিটা নিয়ে ওই বাড়িওয়ালাদের বাসায় গিয়ে টেলিভিশন দেখতেন।
যখনই উনি তালা খুলে টিভির ঘরে ঢুকতেন তখনই কিন্তু ওনার একটা অন্য ধরনের অনুভূতি হতো, কেমন একটা ভয় ভয় অনুভূতি। ওনার কাছে মনে হতো ঘরের মধ্যে অন্য কেউ আছে, এই ধরনের একটা অনুভূতি কাজ করতো। ঘরটা ছিল অনেক বড় আর বেশ অন্ধকার, আশেপাশে অনেক গাছপালা, তো এমনিতে একটু অন্ধকার অন্ধকারই থাকে। তো উনি ওই টিভির রুমে গিয়ে টিভিটা ছেড়ে দেখতেন, কিন্তু উনি কখনোই মানে কমফোর্ট ফিল করতেন এমনটা না। মানে টেলিভিশনটা দেখার জন্য দেখা আর কি, কিন্তু আরাম করে দেখা কখনোই এটা মনে হতো না। ওনার কাছে সবসময় মনে হতো কেউ যেন ওই ঘরে আছে, আর যে আছে সে তাকে দেখছে। এটা স্পষ্ট ছিল, মানে তার কাছে স্পষ্ট অনুভূতি হতো এই ঘরে সত্যি কেউ আছে। কখনো কখনো শব্দ হতো, মানুষ চলাফেরা করলে এক ধরনের একটা আওয়াজ হয়, একটা অনুভূতি হয়, ঠিক তেমনটা। এই কারণে টিভি দেখার জন্য গেলেও খুব বেশিক্ষণ আসলে টিভি দেখার ধৈর্য ওনার থাকতো না, ভয় লাগতো, এই জন্য উনি চলেও আসতেন। দিনের বেলাতেও কিন্তু এই ধরনের অনুভূতি হতো। আর রাতের বেলায় ঘরে থাকার জন্য বাড়িওয়ালার ছোট বোন আসতো, আর একটা জায়গায় ওনারা থাকতেন। রাতের বেলা যাতে ঘরে চুরি টুরি না হয় এই জন্য একজনকে থাকতে হতো, ওই বাড়িওয়ালার ছোট বোন সে আসতো আর কি। একদিন তাদের সাথে ঘটে এক ভয়ানক ঘটনা। তারা রাত্রে শোয়ার পর যখন ঘরের সব লাইট বন্ধ করে দেয় তখন তারা দেখতে পায় ঘরের মধ্যে কে যেন হাঁটছে, কিন্তু অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছিল না। শীতকাল ছিল, তাই তারা ভয়ে লেপ মুড়ি দিয়ে শুয়েছিল। আবার যখন এক ধরনের খটখট খটখট শব্দ হলো, মনে হচ্ছে কেউ একটা শব্দ করে হেঁটে যাচ্ছে, তখন একজন কি করেছে, কারণ ওই যে ছোট বোন সে কিন্তু তার পরিবারের সদস্য কাউকে না কাউকে নিয়ে আসতো আর কি থাকার জন্য, বা তার হাজবেন্ডকে নিয়ে আসতো। তো এই বাড়িওয়ালা ছোট বোন কি করেছে, ওই লেপটা তো মুড়ি দিয়ে শুয়েছিল, লেপের একটা অংশ উঁচু করেছে মানে দেখার জন্য যে কে হাঁটছে। হঠাৎ করে উনি দেখতে পায় যে ওনার চোখের সামনে সাঁ করে দুটো চোখ এসে দাঁড়িয়েছে। মনে হচ্ছে যে ওই জিনিসটা টের পেয়েছে যে কেউ তাকে দেখার চেষ্টা করছে। মুহূর্তের মধ্যে তার সামনে দুটো চোখ চলে আসে, লাল টকটকে ভয়ঙ্কর দুটো চোখ। এইটা দেখে উনি সাথে সাথে লেপটা আবার মাথার উপর ঢেকে দিয়ে আয়াতুল কুরসি পড়তে থাকে। চিৎকার দেওয়ার যে শক্তি এইটা উনি হারিয়ে ফেলেছিলেন। উনি ঘেমে যাচ্ছিলেন, প্রচন্ড শীত ছিল, তারপরে ঘেমে একদম একাকার। ওনার পাশে ওনার হাজবেন্ড শুয়েছিল, ডাকবেন যে এই শক্তিটাও ছিল না। উনি কি দেখলেন, হঠাৎ করে চোখের সামনে এই ধরনের একটা ভয়ঙ্কর দুটো চোখ এসে দাঁড়িয়ে গেল। কোনো বডি নাই, কিছু নেই, জাস্ট দুটো চোখ। এটা কি কেউ সহ্য করতে পারে হঠাৎ করে এভাবে যদি কেউ দেখে? তো যাই হোক, বেশ খানিকক্ষণ পর আল্লাহ আল্লাহ করে আবারও লেপটা সরিয়েছেন, তবে তখন আর কোনো কিছু দেখেন নাই। তখন ওনার হাজবেন্ডকে ডাকেন এবং বলেন এই এই ঘটনা ঘটেছে। সারা রাত ওনারা ভালো করে ঘুমাতেই পারেন নাই। পরের দিন সকালবেলা এই ঘটনা, এই যে জিহান ভাইদের বাসায় এসে তারা বলে যে রাত্রিবেলা এই ঘটনা ঘটেছে। এই ঘটনা ঠিক একদিন পর ভর দুপুরবেলা খাওয়া শেষ করে আবার ওই টিভি দেখতে যাবেন জিহান ভাই। তো উনি আবার ওই ঘরের চাবিটা, কারণ বাড়িওয়ালার যখন থাকেন না তখনই শুধু ওই চাবিটা দিয়ে গেলে ওনার টিভিটা দেখতে চান আর কি, তাছাড়া কিন্তু অন্য সময় যান না। আর ওই টিভি দেখা বা অন্যান্য কাজে যদি কখনো জানি প্রয়োজন, এটা অনুমতি আছে, বাড়িওয়ালারা অনুমতি দিয়ে গিয়েছিলেন আর কি, এমনটা না যে তাদেরকে না জানিয়ে ওনারা যান, বিষয়টা এরকম না। তো যখন জিহান ভাই দুপুরবেলাতেই ওই তালা খুলতে যাবেন তখন দেখতে পান তালাটা বেশ জোরে জোরে দুলছে। তালাটা কিন্তু লোহার তালা, বাতাস নাই, তবুও জোরে জোরে দুলছে। সাধারণত কেউ যদি তালার কেউ লাগায় নতুন করে, মানে হয়তো লক করেছে, তখন একটু নড়ে। তাছাড়া কেউ যদি হাত দিয়ে জোরে করে ঝাঁকায় তাহলে জোরে জোরে নড়ে, কিন্তু বাতাসে কিন্তু এত জোরে জোরে তালা নাড়ানো সম্ভব না। আবার লক করে চলে যাওয়ার পরে তালা মৃদুভাবে নড়ে, এত জোরেও কিন্তু নড়ে না। আর উনি খেয়াল করেন তালাটা একভাবে নড়ে যাচ্ছেই, মানে ঘড়ির যে পেন্ডুলামটা এই পাশ ওপাশ দোলে ঠিক ওইভাবে দুলছে, থামাথামির কোনো নামগন্ধ নাই। এইটা তো কোনো স্বাভাবিক ব্যাপার না। তালাটা একবার এক পাশে যাচ্ছে আর এক পাশে যাচ্ছে ঘড়ির পেন্ডুলামের মতো, এটা তো মোটেও স্বাভাবিক ব্যাপার না। ভর দুপুরে এরকম একটা দৃশ্য দেখতে পেয়ে জিহান ভাই তো ভয়ে দ্রুত ওনার ঘরে চলে এসেছেন এবং ওনার আম্মুকে বলেন এই ঘটনা। তখন ওনার আম্মু বলে যে আর এই ঘরে টিভি দেখতে যাওয়ার দরকার নেই, পরে আবার কোন এক বিপদ আপদ হয়। এবার আসে আর একদিনের ঘটনা। জিহান ভাইয়ের আম্মু রান্নাঘরে রান্না করছিলেন। রান্নাঘরটা একদম বাগানের পাশেই, তো বাতাস চলাচলের জন্য রান্নাঘরের দেয়ালে কিছু কিছু জায়গায় ফাঁকা করে রাখা হয়েছিল, আর ওই ফাঁকা জায়গা দিয়ে বাগানের দিকটা দেখা যেত। তো
তো ওনার আম্মু রান্না করতে করতে হঠাৎ চোখ পড়ে বাগানের দিকে। তো ওনার আম্মু দেখতে পায় একটা বাহন। এটা কি ধরনের বাহন? 2 চাকার একটা বাহন হয়তো বা এরকম হবে আর কি। তো এই বাহনটা কোনো কিছু টেনে নিয়ে যাচ্ছে। অনেক ঠেলা গাড়ি থাকে না, সামনের দিক থেকে টেনে আনে, ঠিক ওই টাইপের ঠেলা গাড়ি। চাকা আছে কি নাই বা 2 চাকার মতো কিছু একটা দেখেছিলেন, ঠিক ভালো করে উনি বুঝতে পারেন নাই। তবে উনি যেই ভয়ঙ্কর জিনিসটা দেখেছিলেন সেটা হচ্ছে ওই বাহনটা কোনো একটা অদ্ভুত ধরনের জন্তু টেনে নিয়ে যাচ্ছে। এটা কোন ধরনের জন্তু সেটা জিহান ভাইয়ের আম্মু চিনতেই পারেন নাই। উনি ওনার জীবনে কখনোই এই ধরনের জন্তু দেখেন নাই, এমনকি চিড়িয়াখানাতেও যে কয়েকবার গিয়েছেন কখনো এই টাইপের জন্তু উনি দেখেন নাই। এই জন্তুটা 2 পায়ে হাঁটছিল, শরীরে নাকি কোনো পশম নাই, কিন্তু একদম কুচকুচে কালো। আর ওই জন্তুটার মুখ অনেকটাই নাকি শূকরের মতো, হাত পা মানুষের মতো মনে হচ্ছিল দূর থেকে। 2 পায়ে ওই বাহনটা টানতে টানতে এগিয়ে যাচ্ছে। আর ওই বাহনের যে বসার স্থান, ওই বসার স্থানে মানে একটা বাহন সেটা থাকে, আমরা অনেক সময় এই পশ্চিমবঙ্গে দেখা যায় এটাকে আদম গাড়ি বলে, মানে একটা রিক্সা, কিন্তু এই রিক্সা কিন্তু চালানো যায় না। রিক্সায় বসার পর একজন ব্যক্তি 2 হাত দিয়ে ওই 2 পাশে 2টা হ্যান্ডেল থাকে, খাটিয়া যেরকম মানে সামনে 2টা পিছনে 2টা হ্যান্ডেল থাকে, ঠিক সামনের দিকে হ্যান্ডেল থাকে, ওটা উঁচু করে দৌড়াতে দৌড়াতে গন্তব্যে নিয়ে যান। ওই বাহনটা অনেকটা নাকি ওই রকম ছিল। আর ওই বাহনের বসার জায়গাটাতে একটা কালো কাপড় পরা একজন লোক বসা, কিন্তু তার মাথায় একটা ঘোমটা বা হুডি দেওয়ার মতো, যার কারণে ওইটার চেহারা বোঝা যাচ্ছিল না। ওই জন্তু উনি একটা দেখেছিলেন না 2টো দেখেছিলেন, মনে হচ্ছিল ওইখানে হয়তো আরো কয়েকটা আছে, পাশাপাশি 2টো আছে এরকম মনে হচ্ছিল আর কি। ওই বাহনটাকে টেনে টেনে ধীরে ধীরে জঙ্গলের ভিতরে চলে গেল। জিহান ভাইয়ের আম্মু তো এটা দেখে প্রচন্ড ভয় পান এবং দ্রুত ঘরের দিকে চলে আসেন। এটা কিন্তু দিনের বেলা ঘটেছে, রাতের বেলা না। হঠাৎ করে এইরকম একটা জিনিস কি ছিল? ওই জিনিসটা এই বাহনে কে বসা ছিল? আর এই অদ্ভুত জন্তুগুলোই বা কে ছিল যারা এই বাহনকে টেনে নিয়ে যাচ্ছিল? এই ধরনের ভয়ঙ্কর একটা জিনিস দিনে দুপুরে ওনারা দেখতে পান। অনেক বছর ধরে এই ধরনের ছোট বড় অস্বাভাবিক ঘটনা বারবার ঘটতে থাকার কারণে বাড়িওয়ালারা সিদ্ধান্ত নেন যে এই বাড়িটা ওনারা ফাইনালি ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেবেন বলতে বাড়িটা বন্ধ করবেন, হুজুর ডেকে বন্ধ করবেন। তো যথারীতি ওনাদের এলাকার মসজিদের এক হুজুরকে ডাকা হয়। উনি এশার নামাজ পড়ে আসেন, এসে বাড়ির সবাইকে বলেন যে তিনি না বলা পর্যন্ত কেউ যেন ঘর থেকে বের না হয়, এবং বাড়িতে যে মহিলারা রয়েছেন তারা তাদের মাথার চুলটা বেঁধে রাখেন, যেন মানে খোলা যেন না রাখেন। এরপর হুজুর বাড়ি বন্ধ করার প্রক্রিয়া শুরু করেন। বাড়িতে মূলত আয়াতাকার, এই বাড়িটা মূলত আয়াতাকার, সামনের 2 দিক হলো রাস্তার সাথে আর পেছনের 2 দিক হচ্ছে ওই যে মোল্লার বাগানের সাথে। তো বলে রাখা ভালো যে বাড়িওয়ালার ঘরের পেছনেই একটা বিশাল চম্বল গাছ আছে, অনেক পুরনো চম্বল গাছ। তো লোকমুখে শোনা যায় এই চম্বল গাছটাই নাকি জিনেদের আস্তানা। এই চম্বল গাছটি এখনো আছে। তো হুজুর তার কাজ শুরু করে দেন। প্রথমেই তিনি পেছনের দিক থেকে শুরু করেন। সাথে সাথে বাড়ির পেছনের দিকে চম্বল গাছ সহ পেছনের সবগুলো গাছে মনে হচ্ছে ঝড় উঠে গেছে, সবগুলো গাছ খুব আন্দোলিত হচ্ছে। এর মধ্যে কি হয়, বড় বড় ইটের টুকরোগুলো এসে ধপাস ধপাস করে চালের উপর পড়তে থাকে। মনে হচ্ছে চালগুলো ভেঙে চুরে এখনই নিচে পড়ে যাবে। বিভিন্ন জায়গায় এরকম ইটের টুকরোর আঘাতের কারণে টিনের চালের বিভিন্ন জায়গায় কিন্তু দেবে যাচ্ছিল। তবে অল্প সময়ের মধ্যে হুজুর তার কাজ শেষ করে ফেলেন। এরপর বাড়ির সবাইকে হুজুর বলে যান যে আগামীকাল সকাল ছাড়া বিশেষ প্রয়োজনে, মানে যদি বিশেষ প্রয়োজন না হয় কেউ যেন বাড়ির বাইরে বের না হন সকাল ছাড়া। তো এরপর থেকেই হুজুর চলে যাওয়ার পর থেকে আল্লাহর রহমতে বড় ধরনের কোনো সমস্যা না হলেও ওই এলাকায় মানে মোল্লার বাগান টাকার আশেপাশে বেশ কিছু ভৌতিক ঘটনা ঘটতো। ওনারা অনেকদিন ওই বাড়িতে ছিলেন। তবে এই জিহান ভাইয়ের এসএসসি পরীক্ষা দেওয়ার পর কলেজের কাছে বাসা নেওয়ার জন্য ওনারা ওই বাসাটা পরিবর্তন করে অন্য এলাকায় চলে গিয়েছেন। ওনারা ওই বাড়ি পরিবর্তন করার 1.5 বছর পর একদিন শুনতে পান ওই বাড়িওয়ালার স্ত্রীকে তার শোবার ঘরে কে বা কারা যেন নৃশংসভাবে হত্যা করেছে। একথা শোনার পর খুবই মর্মাহত হয়েছিলেন, কারণ হচ্ছে ওই ভদ্র মহিলাকে বড় কাকি বলে ডাকতেন জিহান ভাই। ওনাদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। কারা এই কাজটি করলো এটি ওভাবে জানা সম্ভব হয়নি। এবার আসি অন্য আরো একটি ঘটনা।
একদিন ওই এলাকার এক মহিলা অনেক রাত করে তার বাড়িতে যাচ্ছিলেন। তখন উনি দেখেন ওই বাড়ির ভেতরের গেটের পাশে একটা নারকেল গাছ আছে, একটা ছোট ছেলে গায়ে জুব্বা জড়ানো, সে উল্টো হয়ে গাছে উঠে যাচ্ছে। মানে মানুষ তো মাথা উপরের দিক দিয়ে আস্তে আস্তে গাছে ওঠে, কিন্তু সে পা উপরের দিক দিয়ে গাছে উঠছে। এটা তো কোনো স্বাভাবিক ব্যাপার না। বানরও তো এইভাবে গাছে ওঠে না, পেছন দিক মানে ফিরে, মাথা উপরের দিক দিয়ে ওঠে। তো এটা দেখে উনি প্রচন্ড ভয় পান। এমন ভয় পেয়েছিলেন যে কয়েকদিন পর্যন্ত তার জ্বর ছিল। ওই এলাকায় এমন অনেক ভৌতিক ঘটনা বারবার ঘটার কারণে এলাকার লোকদের উদ্যোগে আবারও কবিরাজ আনা হয়। কবিরাজ অনেক চেষ্টা করার পর জানতে পারেন যে এলাকায় একটি খারাপ জিন বা পিশাচের উপস্থিতি রয়েছে, সে এই এলাকায় থাকে। তো কবিরাজ আয়না দর্পণের মাধ্যমে নাকি ওই পিশাচের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়, এবং কবিরাজের ভাষ্য মতে ওই পিশাচটির নাম হচ্ছে ঝর্ণা। সে দীর্ঘদিন ধরে এদিকে আছে, এইভাবে বিভিন্ন সময় মানুষকে বিরক্ত করে। এবার আসি ওই এলাকারই আরো একটি ঘটনা। ওই এলাকাতে একজন লোক থাকতেন যিনি মূলত দর্জির কাজ করতেন। স্কুলের জামা বা ইউনিফর্ম জাতীয় বিভিন্ন কাপড় চোপড়গুলো অনেক স্টুডেন্টরা তার কাছ থেকেই বানাতো আর কি। তো তার দোকান ছিল বাজারের মধ্যে। তার নামটি অবশ্য মনে করতে পারেন নাই জিহান ভাই, তবে ওই দর্জির একটা ছেলে আছে, ছেলের নাম হচ্ছে সুমন, এতটুকু বলেছেন। তো দোকানের কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত হতো। একদিন কাজের চাপ বেশি থাকায় দোকান বন্ধ করে বাড়িতে রওনা দিতে অনেক দেরি হয়ে যায়। বাড়িতে ফিরতেন পুলিশ লাইনের ভেতর দিয়ে, ওই দিক দিয়ে তার এলাকায় ঢুকতেন। তখন পুলিশ লাইনের ভেতরে সাধারণ মানুষের চলাচলের অনুমতি ছিল। তো পুলিশ লাইনটা মূলত একটা পুরনো রাজবাড়ি। ওই বাড়ির যিনি মালিক তার নাম ছিল কিরণচন্দ্র দাস। তিনি মারা যাওয়ার পর তার কোনো উত্তরসূরি না থাকায় সরকারি অনুমতিতেই ওটা পুলিশ লাইনের অংশ হিসাবে ব্যবহার করা হয়। তো ওই পুলিশ লাইনের পেছনে এলাকাটি হওয়ার কারণে এই জিহান ভাইরাও পুলিশ লাইন দিয়ে ঢুকে তারপর এলাকাতে ঢুকতেন আর কি, ওনাদের যে এলাকাটা ছিল আর কি। তো এলাকায় ঢোকার পথে হাতের ডান পাশে 6 থেকে 7টা তাল গাছ পড়ে, আর হাতের বাম পাশে এই কিরণচন্দ্র দাসের আমলের অনেক পুরনো একটা পুকুর। মানে এই যে বাড়িটা যার ছিল আর কি কিরণচন্দ্র দাস, তার আমলের একটা অনেক পুরনো একটা পুকুর। তো পুকুরের পাড় দিয়ে রাস্তা। তো ওই লোক যখন মানে ওই দর্জি উনি যখন পুকুরের পাড়ে আসেন আর কি, তখন তার মনে হলো কে যেন তাকে তাল গাছের উপর থেকে ডাকছে। রাতের বেলা হঠাৎ করে তাল গাছের উপর থেকে কে ডাকে। তো উনি পেছন ফিরে কাউকে দেখেন না, উনি উপর দিকে আসলে তাকান নাই আর কি। ভয়ে আবার আগানো শুরু করেন, আবার উপর থেকে তার নাম ধরে ডাকছে। উনি বুঝতে পারেন বিপদ ঘাড়ে এসে পড়েছে। উনি তো মনে মনে দোয়া কালাম পড়তে থাকেন। হঠাৎ করে পেছনে উনি আরো একটা শব্দ শুনতে পান। মনে হলো তাল গাছ থেকে ধপাস করে মাটিতে কিছু একটা পড়েছে। তবে পেছনে অন্ধকার ছিল, ভালো করে কিছু দেখা যাচ্ছিল না। উনি 7-5 না ভেবে তড়িঘড়ি করে বাড়ির দিকে হাঁটতে শুরু করেন। হাঁটার সময় তার মনে হতে থাকে তার পিছু পিছু কেউ হাঁটছে। পেছনে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে তার মনের ভয়টা আরো বেড়ে যায়। আবারও দ্রুত উনি হাঁটতে থাকেন, দোয়া কালাম পড়ছেন। কোনো রকমে উনি বাড়িতে এসে পৌঁছে ঘরের দরজা লাগিয়ে দেন। দরজা লাগানোর পর হঠাৎ করে তার নাম ধরে বাইরে থেকে খুব কর্কশ কণ্ঠে তাকে ডাকতে থাকে, আর বলে, এই দরজা খোল, দরজা খোল বলছি। এই যে এইভাবে কর্কশ কণ্ঠে দরজা খোলার কথাটা, এটা কিন্তু তার ঘরে থাকা স্ত্রী এবং তার ছেলে তারাও শুনছিল। এই অবস্থা দেখে তারা তো ভয়ে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর বাইরে থেকে ডাকাডাকি কিন্তু থামে নাই, এই আওয়াজটা আরো তীব্র হতে থাকে। একটা সময় কি হয়, দরজার মধ্যে ধারালো কিছু দিয়ে আঁচড় কাটলে যেরকম শব্দ হয় ওরকম শব্দ হতে থাকে। মনে হচ্ছে হিংস্র কোনো জন্তু তার নখ দিয়ে দরজায় আঁচড় দিচ্ছে। ঘরের দরজা কিন্তু মোটা স্টিলের শীট দিয়ে তৈরি ছিল, তাই আঁচড়ের শব্দগুলো কিন্তু বেশ তীব্র হচ্ছিল। ওনারা তো ঘরের ভিতরে বসে সবাই দোয়া কালাম পড়তে থাকে, অনেকক্ষণ এরকম চলতে থাকে। ওনারা তো চিৎকার করছে, আল্লাহর নাম নিচ্ছে, মানুষকে ডাকছে, কিন্তু আসলে শব্দ হয়তো বা কেউ পাচ্ছিল না। তারা যেভাবে চিৎকার চেঁচামেচি করছিল কারো কানে হয়তো বা যাচ্ছিল না, এই জন্য কেউ আসলে ওইভাবে বুঝতেও পারেন নাই।
যে আসলে কি সমস্যা হচ্ছে। রাতের বেলা ওনারা আর বাইরে বেরই হন নাই। সকালবেলা উঠে যখন দরজা খুলেছেন, দরজার বাইরের দিক থেকে যখন ওনারা নজর দিয়েছেন, তখন দেখতে পান যে এই দরজার সাথে আঁচড়ের দাগ, কারণ দরজার উপরে রং করা ছিল। মনে হচ্ছে আঁচড় দিতে দিতে ওই রঙের বিভিন্ন জায়গায় তুলে ফেলা হয়েছে। কোনো হিংস্র জন্তু ধারণ নখ দিয়ে যদি রঙের উপরে আঁচড় দেয় যেমনটা হয়, ঠিক তেমন মনে হচ্ছিল। দরজা দিয়ে মানে দরজার উপরে খুবলে খুবলে দরজাটা ভেঙে ফেলার চেষ্টা করছিল। তো ভয়ঙ্কর এই ঘটনার সাক্ষী কিন্তু ওই দর্জি আঙ্কেল এবং তার পরিবারের সদস্যরা হয়েছিল। শুধু উনি হয়েছেন বিষয়টা এরকম না। এরপর আসি আরও একটি ঘটনায়। ওই এলাকারই অন্য একজন লোকের মুখ থেকে শুনেছিলেন জিহান ভাই। তার নাম হচ্ছে মামুন, আর তার ছেলের নাম হচ্ছে দীপ্ত। তো একদিন অনেক রাতের বেলায় তার পানির তৃষ্ণা লাগার কারণে উনি পানি খেতে ওঠেন। তো এক গ্লাস পানি নিয়ে উনি বারান্দায় এসেছেন। হঠাৎ করে উনি দেখতে পান অনেক লম্বা আর কুচকুচে কালো একটা অবয়ব বাতাসের সাথে ভাসতে ভাসতে বাড়ির দেয়ালের উপর এসে দাঁড়ায় এবং হাত লম্বা করে ডাব গাছ থেকে একটা ডাব ছিঁড়ে আনে। ওটার হাতের নখগুলো ছিল নাকি অনেক লম্বা, আর ওই নখ দিয়ে ডাবের উপরে জোরে একটা খোঁচা মেরে ডাব থেকে পানি খেতে থাকে। মানে খোঁচা মেরে ডাব ফুটো করে ফেলেছে। এটা কিন্তু উনি নিঃশব্দে দেখছিলেন। উনি দেখে প্রচন্ড ভয় পান, তবে উনি লুকিয়ে আড়াল থেকে সবকিছু দেখছেন। ডাবের পানি খাওয়া শেষে ওই অবয়বটা ওই ডাবটা জোরে ছুঁড়ে ফেলে। ওই ডাবটা ওই লোকের টিনের চালের উপর ফেলেছে। প্রচন্ড শব্দ হওয়ার ফলে ঘরের বাকি সদস্যদের ঘুম ভেঙে যায়। পরবর্তীতে ওই অবয়বটা নাকি আবার হাওয়ায় ভাসতে ভাসতে কোথায় যেন চলে যায়, এটা দেখেন নাই। এটা কিন্তু উনি লুকিয়ে দাঁড়িয়ে দেখেছিলেন, ওই যে মামুন নামের ওই ভদ্রলোকটা। তো জিহান ভাই বলেছিলেন যে ওই এলাকায় যারা পুরনো বাসিন্দা রয়েছেন তারা এই ঘটনা সহ আরো অনেক ঘটনার সাক্ষী রয়েছেন। ওই এলাকায় গেলে পুরনো মানুষদের কাছে ওই এলাকা সম্পর্কে আরো অনেক ঘটনা জানা যাবে বলে তিনি জানিয়েছেন। মূলত এটি ছিল ঘটনা। ধন্যবাদ ফাহিম রেহমান জিহান ভাইকে। আপনি এই ছোট ছোট অংশের ঘটনাগুলো দিয়েছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগেছে এই অর্থে যে খুব ভয়ের শিহরণ জাগানিয়া এই ঘটনাগুলো ছিল। আপনার কাছ থেকে আরও ঘটনা পাবো বলে আশা করছি। বিশেষ করে ওই এলাকার ঘটনাগুলো আপনি আমাদেরকে আবারও পাঠাবেন। লিসেনাররা এটা শোনার পর আশা করছি লিসেনারদের কাছেও ঘটনাগুলো ভয়ের শিহরণ জাগানিয়া হিসাবে সমাদৃত হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 113 নম্বর এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও ফিরে এলাম প্রিয় লিসেনার্স 113তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম এহসান অর্ণব প্রান্ত। ওনার বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার বাগমারা গ্রামে। উনি বর্তমানে মালয়েশিয়াতে একটি স্বনামধন্য 5 স্টার হোটেলের হাউসকিপিং ট্রেনার হিসেবে কর্মরত রয়েছেন। আমাদের আফনান দ্য হোল ওয়ার্ল্ডের একজন রেগুলার লিসেনার উনি। কাজের ফাঁকে ফাঁকে উনি আমাদের এপিসোডগুলোর প্রত্যেকটি ঘটনা শুনে থাকেন। তো চলুন ঘটনাতে চলে যাই। ঘটনা মূলত ওনার সাথেই ঘটেছে। উনি নিজেই এই ঘটনার সাফারার। 2010 সাল, তখন উনি ক্লাস 6-এ পড়েন। ওই দিন ওনাদের বাড়ির পাশে কুস্তি খেলা হচ্ছিল। খুব বড় ধরনের কুস্তি খেলা আর কি। তো সাধারণত ওনাদের এলাকায় কুস্তি খেলা রাতের বেলা শুরু হয়। তো উনি লেখাপড়া শেষ করে ভাত খেয়ে প্রিপেয়ার হচ্ছিলেন যে কুস্তি খেলা দেখতে যাবেন। তখন রাত বাজে 9:30 কি 10টা এরকম সময় হবে আর কি। হঠাৎ ওনার আম্মুর অনেক কাশি ওঠা শুরু হয়েছে, মানে কাশছেন উনি। তখন ওনার আম্মু বললেন যে পাশের বাসার ভাবিদের বাসা থেকে নাকফুল টাইপ একটা মশলা রয়েছে, ওটা খুব ঝাঁঝালো টাইপের, ওই মশলাটা নিয়ে আসতে। ওইটা চিবিয়ে খেলে নাকি কাশি কমে যায়। তখন তো দোকানপাট অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল, মানে ওনারা যেখানে থাকেন আর কি, গ্রামে তো তখন তো এটা পাওয়া যাবে, এটা বাজারের কিছু কিছু দোকানে এটা পাওয়া যায়।
চাইলেও তো এখন কেনা যাবে না, ওই সময় বাসায় ছিল না। তো ওই ভাবিদের বাসায় ছিল, যেটা এই প্রান্ত ভাইয়ের মা জানতেন। তো ওনার আম্মুর কাছ থেকে তথ্য যখন জানলেন যে ওই বাড়িতে আছে, তো উনি ওইটা আনার জন্য বেরিয়েছেন। ওনাদের বাসা থেকে ওই পাশের বাড়ির ওই আন্টিদের বাসার দূরত্ব 3 থেকে 4 মিনিটের পথ। তো বের হয়েছেন। পথে এই প্রান্ত ভাইয়ের 2 বন্ধু, একজনের নাম ফারুক আর একজনের নাম শরীফ, এই দুইজনকে দেখেছেন। তো ওনারা দুজন কি করছেন, অন্ধকারে জোনাকি পোকা ধরছেন রাস্তার ধারে, আর সেগুলো একটা কাচের বোতলে ভরছেন। কাচের বোতলের মধ্যে জোনাকি পোকাগুলো যখন জ্বলে তখন কিন্তু দেখতে সুন্দর লাগে। তবে এটা করা উচিত নয়, কারণ জোনাকি পোকারও জীবন আছে, কাচের বোতলে থাকলে তারা কিন্তু মারা যায়। নিজের আনন্দের জন্য এই কাজটা করা উচিত নয়। অনেকে এটা করেন, তো ওনারাও এটা করছিলেন। তো তাদের দেখা দেখি উনিও এটা ধরা শুরু করেছেন। তো ওনাদের আর এক বন্ধুর কাছে আর একটা বোতল ছিল, কাচের বোতল, সেটা নিয়েছেন আর কি চেয়ে। তো ধরতে ধরতে, মানে জোনাকি পোকা ধরতে ধরতে রাস্তার পাশ থেকে ঝোপঝাড়ের ভিতরে ঢুকে গেছেন। ঝোপঝাড়ের ভিতরে মানে বেশ অনেক জোনাকি পোকা ছিল, রাস্তার ধারা আবার একটু কম ছিল। হঠাৎ করে এই প্রান্ত ভাই দেখতে পেলেন যে এতগুলো জোনাকি পোকার মধ্যে একটা জোনাকি পোকা বেশ অনেক আলো দিচ্ছে। মনে হচ্ছে অন্যান্য জোনাকি পোকাগুলোর থেকে ওই জোনাকি পোকাটা আকারে বেশ বড়। ওইটাকে যদি বোতলবন্দি করা যায় তাহলে তো ভালোই হয়। তো ওইটাকে উনি ধরতেও পারেন, বোতলবন্দিও করে ফেলেন। এরপরে অন্য আরো জোনাকি পোকা ধরবেন, তখন হঠাৎ করে মনে হলো, আরে আম্মুর তো কাশি হয়েছে, ওই মশলাটা তো এখনো দিয়ে আসি নাই, যাই দ্রুত ওইটা দিয়ে আবার এখানে আসবো, তারপর অন্য আরো জোনাকি পোকা ধরবো। তখন কি করেছেন যে উনি অন্য 2 বন্ধুকে বলেছেন যে আমি আসছি, একটু পরে আসছি, তোরা থাক। উনি দ্রুত যেই বাড়িতে যাওয়ার কথা ছিল সেখানে গিয়েছেন। ওই নাকফুল মশলাটা নিয়ে এসে বাসায় ওনার আম্মুর হাতে দিয়ে আবার বের হয়েছেন বন্ধুদের সাথে যোগ দিয়ে জোনাকি পোকা ধরবেন। তো উনি আস্তে আস্তে হয়তো মধ্যবর্তী সময় সর্বোচ্চ 10 মিনিট হয়ে গেছে এরকম আর কি। তো এই সময়ের মধ্যে কিন্তু ওনার ওই 2 বন্ধু ফারুক এবং শরীফ তারা অন্যদিকে এগিয়ে চলে গেছে। তো ওই দিন আবার জ্যোৎস্না রাত ছিল। উনি 2 বন্ধুর অবয়ব দূর থেকে দেখছেন যে 2 বন্ধু জোনাকি পোকা ধরছে। ওই জায়গাটা ছিল 3 রাস্তার একটা মোড়, আর সময়টা ছিল গরমকাল। তো উনি ডাকছেন, এই ফারুক, এই শরীফ, এরকম চিৎকার করে ডাকছেন। ওরা উত্তর নিচ্ছে না, অথচ উনি কিন্তু দূর থেকে দেখছেন যে ওই 2 জনের অবয়ব দেখা যাচ্ছে। তো উনি বলছেন যে কিরে তোরা আসিস না কেন, চলে গেলি না কিরে, উত্তর দিচ্ছিস না কেন? তো ওরা কোনো উত্তর দেন। তো উনি চিন্তা করছেন হয়তো তার ডাক শুনছে না, ওরা জোনাকি পোকা ধরায় ব্যস্ত। কিন্তু ডাক তো শোনার কথা, ফাঁকা জায়গা, ডাক তো অবশ্যই শুনবে। কিন্তু কেন শুনছে না, মানে ইচ্ছা করে শুনছে না, এটাও হতে পারে। তো তাদেরকে ডাকাডাকি করার পর যখন একটু অন্যদিকে ঘুরেছে, তখন যে জিনিসটা দেখেছেন এইটা দেখে উনি প্রচন্ড ভয় পান। ভয়ে ওনার 2টো চোখ অনেক বড় হয়ে যায়। উনি চিৎকার করতে পারছিলেন না, দৌড়ও দিতে পারছিলেন না, মনে হচ্ছিল পুরো শরীর জমে গেছে একদম। দেখতে পান যে একটা সাদা কাপড় পরা অবয়ব, ওই অবয়বটা কি মহিলা নাকি পুরুষ এটা উনি বুঝতে পারছিলেন না। অবয়বটা লম্বায় প্রায় 20 থেকে 25 হাত হবে। লম্বা 2টো হাত বাড়িয়ে মনে হচ্ছিল ওনাকে কোলে তুলে নেবেন, এমন একটা অবস্থা। উনি তো নড়াচড়া করতে পারছিলেন না, কি করবেন বুঝতে পারছিলেন না। ওই অবয়বটা হঠাৎ করে খুব কর্কশ ভাষায় বলে ওঠে, তুই আমার মেয়েকে কেন বোতলবন্দি করলি? ছেড়ে দে, এক্ষুনি ছাড়, না হলে তোকে এখন আমি আছড়ে মেরে ফেলবো। তো এটা বলার পর ভয়ঙ্করভাবে হুম হুম এরকম শব্দ করা শুরু করেছে, মানে গোংরানো শুরু করেছে। এরপর ওনার শরীরে একটু শক্তি ফেরত পান। উনি কোন রকম একটু পেছন দিকে এসে দিয়েছেন এক দৌড়। বাড়ির দিকটাতে হলো ওই অবয়বটা দাঁড়িয়ে ছিল, দৌড় দিয়েছেন ওই যেই বাড়িতে গিয়ে ওই যে নাকফুল মশলা নিয়ে এসেছিলেন ওই দিকটাতে। তো ওই বাড়ির উঠোনে গিয়ে চিৎকার দিয়ে পড়েছেন এবং হামাগুড়ি দিয়ে সামনে আগানোর চেষ্টা করছেন। ওই বাড়ির সদস্যরা, তখন তো আসলে বেশি রাত হয় নাই,
তো উনি তো বের হয়ে এসেছেন, তো কি হয়েছে জিজ্ঞেস করছে, ভয়ে তো কিছু বলতেই পারছিলেন না। যাই হোক, একটু শান্ত হওয়ার পর কি হয়েছে সেটা বলেন। এরপর ওই বাড়ির সদস্যরা তাকে, মানে এই প্রান্ত ভাইকে ওই জায়গাটাতে নিয়ে যান। দেখা গেল যে কিছুই নাই। আর যাওয়ার পথে কিন্তু এই প্রান্ত ভাইয়ের দুই বন্ধু, এই দুই বন্ধুকে দেখা যায় ওরা বসে আছে। এত কিছু ঘটে গেল অথচ তারা নাকি কিছুই টের পায় নাই। তো প্রান্ত ভাই বলছে, যাই তোদেরকে আমি এত ডাকলাম, তোরা তো শুনতে পেলি না কেন? শুনতে পেলি না কেন? ওরা দুজন বলছে, কই আমরা তো কোনো ডাক শুনি নাই, আর তোকে তো দেখিও নাই, তুই যে এদিক দিয়ে গেলি তারপরে তো আমরা টের পাই নাই। এরপরে শুরু হয় এই যে প্রান্ত ভাই যেই বোতলে জোনাকি পোকা ধরেছিলেন, এই বোতলটা আসলে দৌড়ের কারণে ওইটা পড়ে গিয়েছিল, এটা কোথায় আছে। অল্প সময়ের মধ্যে সেটা খুঁজে পাওয়া যায়, কারণ জোনাকি পোকার ওই বোতলের ভিতর থেকে আলো বের হচ্ছিল, তো খুব সহজে এটা খুঁজে পাওয়া যায়। তো আরেকজন বড় ভাইয়া এসেছিলেন সাথে, মানে যেই বাড়িতে উনি গিয়েছিলেন, যেই বাড়ি থেকে উনি মশলা নিয়ে এসেছিলেন, ওই বাড়িতে একজন বড় ভাইয়া ছিল। উনি এসে এই যে ওনার যে আরো দুই বন্ধু, তারা যে জোনাকি পোকাগুলো ধরেছিল, তারপরে উনি যে জোনাকি পোকাগুলো ধরেছিল সবগুলোকে ছেড়ে দেন। এবং এরপর উনি বলেন যে খবরদার রাতের বেলা জোনাকি পোকা ধরবি না, কারণ এই জোনাকি পোকাগুলোর পেছনে নাকি বিভিন্ন ধরনের অবয়ব থাকে, এগুলো বন্দি করলে অনেক সমস্যা হতে পারে। জোনাকি পোকা ছেড়ে দেওয়ার পর আল্লাহর রহমতে প্রান্ত ভাইয়ের সাথে আর কোনো কিছু হয়নি। হয়তোবা যেই অবয়বটার মেয়েটাকে উনি আটক করেছিলেন সেটাকে ছেড়ে দেওয়ার পর সেও আর কোনো সমস্যার সৃষ্টি করেনি বা কোনো ক্ষতিও করেনি। প্রিয় লিসেনার্স, আমাদের অনেকেই কিন্তু এই কাজ করে থাকেন, রাতের বেলা জোনাকি পোকা ধরার চেষ্টা করেন, বোতল বন্দি করেন। বাচ্চাদেরকে খুশি করার জন্য এই প্রাণীগুলোকে বন্দি করে কাচের বোতলে আমরা ঘরে নিয়ে আসি, আলো দেবে, অথচ অল্প সময় পরে কিন্তু জোনাকি পোকাগুলো মারা যায়। আমরা শুধু ঘরে একটু আলোক ছটা বের হবে, আনন্দ পাবো, তার জন্য এই জোনাকি পোকাগুলোকে কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে হত্যা করি। এটা মোটেও উচিত নয়। এগুলোর অভিশাপ কিন্তু অবশ্যই লাগবে। সেটা যদি জিন নাও হয়, ওই বোবা প্রাণীর আর্তনাদ কিন্তু আল্লাহর কাছে পৌঁছায়। সুতরাং এই কাজগুলো যেন আমরা না করি। তো ঘটনা কিন্তু এখানে শেষ না, কিন্তু এই ঘটনার এই অংশটা এখানে শেষ। এরপর কেটে যায় কিন্তু 1 যুগেরও বেশি সময়। উনি 2022 সালের নভেম্বরের দিকে মালয়েশিয়াতে চলে আসেন, মানে এই যে প্রান্ত ভাই, উনি একটি 5 তারকা হোটেলে হাউসকিপিং এর কাজে ঢুকে পড়েন আর কি। ওনার হোটেলটার নামও বলেছেন, সঙ্গত কারণে নামটা উল্লেখ করতে নিষেধ করেছেন, কারণ এই নামের এই হোটেলটা মালয়েশিয়াতে খুবই পরিচিত। বাংলাদেশ থেকেও অনেকেই গিয়ে ওই হোটেলে থাকেন, বিশেষ করে চায়না থেকে নাকি অধিকাংশ লোকজনই এই হোটেলটাতে আসেন আর কি। তো যাই হোক, ওখানে এসে তো উনি কাজ শুরু করেছেন, প্রায় 6 মাস কাজ করেছেন। কোনো ধরনের ঘটনা কোনো আসলে ওনার সাথে ঘটেনি। 6 মাস পর একটা ঘটনা ঘটে। তো ওনাদের হোটেলে বেশিরভাগ গেস্ট কিন্তু ফরেনার আর কি। আর বললাম চায়নার মানুষ একটু বেশি এখানে আসে। তো ঘটনা যখন ঘটে উনি বুঝতে পারেন নাই এটা কোনো প্যারানরমাল বিষয় হতে পারে। আর ওনাদের হোটেলে গেস্ট সার্ভিসের কাজ কিন্তু 12 ঘন্টা ডিউটি করে করতে হয়, আর ওনার ডিউটি ছিল সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। তো একদিন ওনার কাজ শেষ হয়ে যায় সন্ধ্যা 7টার কিছু আগেই। মূলত রেগুলারই ওনার প্রতিটা গেস্ট রুম অথবা চেক আউট রুমের, মানে যেই রুমটা থেকে গেস্ট চলে গেছেন চেক আউট করে, মানে বের হয়ে চলে গেছেন আর ওই রুমে ফেরত আসবেন না, হোটেল থেকে চলে গেছেন আর কি, ওই রুমটাও তো গোছগাছ করতে হয়। তো ওই ধরনের রুমগুলো ওনারা সন্ধ্যা 7টার মধ্যেই রেডি করে ফেলেন, আর বাকি 2 ঘন্টার মধ্যে পরবর্তী দিন যে কাজগুলো আছে এই কাজের জন্য কিছু মালামাল রেডি করে রাখেন। তো ওই দিনও তার ব্যতিক্রম হয়নি। তো উনি কাজ শেষ করেছেন, কাজ শেষ করে ওয়াশরুমের দিকে যাচ্ছেন ফ্রেশ হতে। তো হোটেলের যেই ওয়াশরুমগুলো, ওগুলোর এক একটা রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম থাকে, আর স্টাফদের ব্যবহারের জন্য ওনাদের একটা মানে একটা কমন ওয়াশরুম ছিল, ওটা ছিল 3 তলাতে, আর উনি ওই সময় ছিলেন 5 তলাতে। তো উনি 3 তলার দিকে যাবেন, ঠিক ওই সময় পেছন থেকে, মানে ওই 5 তলাতেই পেছন থেকে একটা মহিলা তাকে ডাক দেন। ইংরেজি ভাষায় কথা বলছিলেন আর কি, আমরা বোঝার জন্য বাংলায় বলছি। তো ওই মেয়েটা খুব মোলায়েম কণ্ঠে তাকে ডাক দিয়ে বলে ওঠে যে, এক্সকিউজ মি, তুমি কি আমার ছোট্ট বেবিটাকে দেখেছো?
তখন এই প্রান্ত ভাই উত্তর দেন, না তো, আমি তো কোনো বাচ্চাকে দেখিনি। তখন ওই মহিলা বলে, তুমি কি একটু খুঁজে দেবে? আমি এই 5 তলাতেই আছি, এখানে অপেক্ষা করছি, তুমি আমাকে একটু খুঁজে দাও না, আমি তো খুঁজলাম পাচ্ছি না। একথা বলার পর ওই মেয়েটা ঘুরে দাঁড়ায়, মানে ঘুরে দাঁড়ায় বলতে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়ায়। তো হঠাৎ করে কথা বলতে বলতে এইভাবে অন্যদিকে ঘুরে দাঁড়ানো বিষয়টা আসলে উনি একটু বিব্রত হন, যে হঠাৎ করে কথা বলতে বলতে তার একটা প্রয়োজন আমাকে বলল, হঠাৎ করে এইভাবে ঘুরে দাঁড়ালো। হতে পারে এটা তাদের একটা কালচার, বা সে অন্য একটু মানসিকভাবে একটু পেরেশানিতে আছে, এই জন্য এটা হতে পারে। তো উনি কি করেছেন, উনি 5 তলাটা খুব ভালো করে খুঁজেছেন, কিন্তু কোথাও খুঁজে পাননি উনি। এরপর আগের জায়গায় উনি আসেন, যেখানে ওই মহিলাটি তাকে বলেছিল বাচ্চাটাকে খুঁজে দেওয়ার বিষয়ে। ওখানে আসার পর ওই মহিলাটাকে আর দেখা যায় না, অথচ ওই মহিলাটা বলেছিল যে আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব তোমার ফিরে না আসা পর্যন্ত। কিন্তু ওই মহিলাটা কিন্তু ওখানে ছিল না। তখন এই প্রান্ত ভাই চিন্তা করছেন হয়তোবা বাচ্চাটাকে পেয়ে গেছে, তাই চলে গেছে। এই চিন্তা করে উনিও লিফটের কাছে চলে যান, 3 তলায় যাবেন, ওয়াশরুমে যাবেন, একটু ফ্রেশ হবেন আর কি। তো উনি 3 তলায় যাওয়ার উদ্দেশ্যে যখন ওই 5 তলার লিফটে উঠে লিফটের 3 যে বাটনটা আছে ওটা প্রেস করবেন, এটা প্রেস করার একটু আগে হঠাৎ করে শুনতে পান যে লিফটের পাশে যে সিঁড়ি রয়েছে ওই সিঁড়ির ওখান থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসছে। তো ওনার খেয়াল হলো তখন তাহলে এইটাই হয়তোবা ওই মহিলার বাচ্চা। তো উনি আর লিফটে প্রেস না করে উনি লিফট থেকে নেমে পড়েন এবং সিঁড়ি দিয়ে নামার জন্য যাচ্ছেন। কিন্তু সিঁড়িটা এতটা অন্ধকার ছিল যে ওনার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতে হলো। এরপর বাচ্চার কান্নার আওয়াজটা শুনে মনে হলো বাচ্চাটা 2 তলা কিংবা 1 তলায় হবে। তো উনি ওই দিকটাতে সিঁড়ি বেয়ে নামতে শুরু করেছেন মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। উনি 1 তলাতে 2 তলায় সার্চ করলেন, সিঁড়ির ওখানে 1 তলাতে গেলেন, কিন্তু ওখানে কোনো বাচ্চার কোনো চিহ্ন খুঁজে পেলেন না। এবং নিচে যাওয়ার পর বিশেষ করে যখন 2 তলায় গিয়েছেন তখন মনে হলো 1 তলাতে কান্নার আওয়াজ আসে। যখন 1 তলাতে গেলেন তখন কান্নার আওয়াজটা একদম থেমে গেল। হঠাৎ করে আবার কান্নার আওয়াজটা উনি শুনতে পেলেন। মনে হলো কান্নার আওয়াজটা এবার উপরে কোনো একটা তলা থেকে আসছে। উনি আবার উপরে ওঠা শুরু করলেন। এভাবে উঠতে উঠতে 6 তলা পর্যন্ত উঠেছেন, সেখানে কোনো বাচ্চা নেই, কোনো আওয়াজও নেই। অথচ 6 তলায় ওঠার আগ পর্যন্ত মনে হচ্ছিল আরেকটু উপরে গেলেই হয়তোবা বাচ্চাটাকে পাওয়া যাবে। প্রান্ত ভাই তো মনে মনে ভাবতে লাগলেন বাচ্চাটা কান্নাকাটি করছে, কিন্তু কোথায়, পেলাম না কেন। নিচে গেলাম, নাই, হঠাৎ করে থেমে গেল, আবার উপরে। এতক্ষণ কিন্তু উনি প্যারানর্মাল কোনো কিছু চিন্তা করেন নাই বা ওনার মনের ভিতরে এগুলো আসেও নাই। 6 তলায় ওঠার পর যখন বাচ্চার কান্নার আওয়াজটা থেমে যায় তখন ওনার মনের মধ্যে ভয় ঢুকে যায়। এটা কি আসলেই বাচ্চার কান্নার আওয়াজ নাকি অন্য কিছু? এই চিন্তা করতে করতে হঠাৎ করে আবারও বাচ্চার কান্নার আওয়াজ ওনার কানে ভেসে আসে। এবার কান্নার আওয়াজটি আসছে ওনার ঠিক ইমিডিয়েট নিচের ফ্লোরে, মানে 5 তলার সিঁড়ির ওখান থেকে। তখন উনি চিন্তা করেন যে এইবার আমার সাথে একটা খারাপ কিছু ঘটতে পারে যদি এবার নিচের দিকে যাই। উনি আর ভয়ে ওখানে যান নাই। 6 তলার যে লিফটটা রয়েছে এই লিফট ধরে সোজা 3 তলাতে চলে যান উনি। সেখানে গিয়ে উনি ফ্রেশ হন, তারপর ওনার মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুক বা একটু ইউটিউব একটু সময় কাটান আর কি। ওয়াশরুমের বাইরে হঠাৎ ওই মেয়েটা আবার সামনে আসে। সে 3 তলাতে চলে এসেছে, ওয়াশরুমের বাইরে এসে বলছে, তুমি কি আমার বাচ্চাটাকে পাও নাই? মানে বেশ কর্কশ কণ্ঠে বলছে। তখন প্রান্ত ভাই অবাক হয়ে বলেন যে আপনি আপনার বাচ্চাটাকে এখনো পান নাই? আমি তো চিন্তা করছি আপনি পেয়ে গেছেন, আপনি তো চলে গেলেন। আর ওই মেয়েটা বলে ওঠে, তুমি আমার বাচ্চাটাকে কেন ভালো করে খুঁজলা না? এই বলে সে রাগারাগি শুরু করে দেয় এবং বলে যে তুমি খুঁজতেই যাও নাই, কেন খুঁজে পেলে না? এইভাবে রাগারাগি শুরু করে দেয়। রাগারাগি করাটা থেকেও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে এই মহিলার চেহারা কিন্তু অনেক সুন্দর ছিল। হঠাৎ করে তার চেহারা একটা পরিবর্তন আসতে শুরু করে। প্রান্ত ভাই দেখেন একটা সুন্দরী মহিলা, তার মুখের স্কিনটা, মুখের চামড়া আস্তে আস্তে ঘুচিয়ে যাচ্ছে এবং তার চোখের সামনে কয়েক মিনিটের মধ্যে এই মহিলাটি 70 থেকে 80 বছর একজন বৃদ্ধা মহিলার চেহারা যেমন হয় ঠিক ওই রকম হয়ে যায় এবং হঠাৎ করে তার দিকে তেড়ে আসতে থাকেন। মনে হচ্ছিল এক্ষুনি তার কলার চেপে ধরে এই হোটেলের যে জানালা আছে জানালার দিকে ছুঁড়ে মারবেন এবং কাঁচ ভেঙে উনি নিচে গিয়ে পড়বেন।
উনি এতটাই ভয় পান এই দৃশ্য দেখে, কোনো মতে দৌড়ে উনি গ্রাউন্ড ফ্লোরে চলে আসেন। উনি আর একটা লিফট ধরে চলে আসেন, আর এক পাশে একটা লিফট ছিল, ওই লিফটটা কাছাকাছি ছিল, দ্রুত এটা পেয়ে গিয়েছিলেন আর কি, দ্রুত প্রেস করে দেন, লিফটের দরজা বন্ধ হয়ে যায়। দরজা বন্ধ হতে হতে উনি দেখছেন যে ওই দিক থেকে ওই মহিলাটা আসছে, কিন্তু আল্লাহর রহমতে দরজাটা বন্ধ হয়ে যায়। মহিলাটা বেশ দূরেই ছিল, লিফটটা গ্রাউন্ড ফ্লোরে নেমে আসে। তবে উনি এই বিষয়টা কাউকে জানান নাই, এই বিষয়টা জানালে হয়তো মনে হয় চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, হোটেলের বদনাম হবে, এই জন্য উনি একদম চুপচাপ ছিলেন। প্রায় 2 মাস কেটে যায়, 2 মাসের মধ্যে আর কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে উনি এই সময়ের মধ্যে বেশ সতর্ক ছিলেন আর কি। একদিন কি হয়েছে, উনি রুমের ওয়াশরুম এরিয়ায় একটি টয়লেটের একটা কাজ করছিলেন আর কি, কিছু লাইটিংয়ের কিছু কাজ থাকে ওইখানে, আয়নার সাইডে কিছু লাইট থাকে আর কি, সেন্সর টাইপ লাইট আর কি, সেন্সরের মাধ্যমে ওই জিনিসটা জ্বলে নেভে। তো ওইটার একটা ফিটিং রিলেটেড একটা কাজ ছিল। তো ওইটার কাজ করার পর আর একটা লাইট, ওইটা জ্বালানোর জন্য একটা লাল রঙের বাটন রয়েছে, তো ওইটা চাপ দিলে লাইট জ্বলে, জ্বলে আস্তে আস্তে নীল হয়ে যায়। আবার আরেকটা নীল বাটন আছে, ওইটা চাপ দিলে লাইট অফ হয়ে যায়। তাছাড়া কিন্তু ওই লাইট জ্বলবেও না, নিভবেও না। হঠাৎ করে দেখেন যে অটো ওই লাইটটা জ্বলে উঠলো, এর কিছুক্ষণ পরে লাইটটা নিভেও গেল। একইভাবে ওনার সামনে 4 থেকে 5 বার এমনটা হলো। উনি ওই সময় একা ছিলেন ওখানে, তবে উনি ভয়ও পান, তবে সাহসের সাথে উনি একটু জোর নিয়ে বলে ওঠেন যে এখানে যেই আছেন দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না, আমি তো আপনার কোনো ক্ষতি করতে আসিনি, আমার যে প্রতিদিনের কাজ আমি সেটাই করছি, হয়তোবা আর কয়েক মিনিট লাগবে, আমি চলে যাব, আপনি দয়া করে এখান থেকে চলে যান, আর যদি থাকেন আমার কোনো ক্ষতি করবেন না, এতটুকুই অনুরোধ রইল। এই কথাটা বলার পর উনিও কিছুক্ষণ চুপ করে গ্লাসের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন। প্রায় 1.5 মিনিট পর হঠাৎ করে ওই রুমের ভেতরে যে পর্দাগুলো রয়েছে সেই পর্দাগুলো এমনভাবে মোচড়ানো শুরু করলো, মনে হচ্ছে রুমের ভেতরে ঝড় উঠে গেছে। আসলে রুমের ভিতরে কিন্তু তখন কোনো বাতাসই ছিল না। উনি দৌড় দিয়ে বের হচ্ছেন, তখন ওই জানালার পর্দার দিকে তাকিয়ে দেখেন যে ওই পর্দাগুলো আসলে বাতাসে নড়াচড়া এখন বাদ দিয়ে মোচড়ানো শুরু করেছে, এবং মুচড়ে মুচড়ে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, আবার উপর থেকে নিচ দিকে নামছে। মানে পর্দার যে নিচের অংশ ঝুলন্ত থাকে ওটা মুচড়িয়ে উপরের দিকে উঠছে, আবার ঠাস করে নিচে পড়ে যাচ্ছে, আবার উপরে উঠছে, এরকম হচ্ছে, খুব দ্রুততার সাথে এটা হচ্ছে। উনি কোনো মতে দৌড় দিয়ে বাইরে বের হয়ে যান। এরপর ওনার কাছে মনে হলো সব কিছু ঠান্ডা, আর কোনো সমস্যা নাই। তবে এই ব্যাপারটা উনি ওনার ম্যানেজারকে জানিয়েছিলেন। তো ম্যানেজার তাকে জানান যে কিছু সমস্যা আছে, তবে খুব বড় ধরনের সমস্যা হয় না, তুমি তোমার ধর্মের যে সমস্ত কালামগুলো রয়েছে সেগুলো পরে কাজ শুরু করো, তাহলে কোনো সমস্যা হবে না। আর হোটেলের রেপুটেশনের ব্যাপার, এই বিষয়টা নিয়ে খুব বেশি কথা বলা যাবে না। তো প্রান্ত ভাই এরপর থেকে উনি দোয়া দুরুদ পরে শরীর বন্ধ করে কাজ করতেন। আল্লাহর রহমতে এখন পর্যন্ত তেমন কোনো ঘটনা ওনার সাথে ঘটেনি, এটাই জানিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি প্রান্ত ভাইকে, চমৎকার ঘটনা উনি শেয়ার করেছেন। প্রথম ঘটনার মধ্যে যথেষ্ট শিক্ষণীয় ব্যাপার ছিল, এই যে জোনাকি পোকা ধরার ব্যাপারটা, এটা তো আমরা বলেছি যে এটা করা উচিত নয়। আর দ্বিতীয় ঘটনাটাও সাধারণত এই ধরনের 5 স্টার হোটেলগুলোতে এই ধরনের সমস্যা হয়। বাংলাদেশেও কিছু কিছু হোটেল রয়েছে যেই হোটেলগুলোতে এই ধরনের সমস্যা রয়েছে। ঢাকারই খুব পরিচিত একটা হোটেল রয়েছে, যেই হোটেলে রাতের বেলা একা একাই সেখানকার যে কনভেনশন রুম যেটা রয়েছে সেখানকার চেয়ার টেবিলগুলো একা একাই এলোমেলো হয়ে যায়। নাম বলে সবাই চিনবেন, কিন্তু নাম বলবো না। তো আল্লাহ আপনাকে হেফাজত করুন, আমাদেরকে হেফাজত করুন, আপনি আপনার কাজ ভালো মতো করুন, সহি সালামতে করুন, এটাই আমরা কামনা করি। প্রিয় লিসেনার্স, আমরা এবারে চলে যাব আমাদের 113তম এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। চলুন শুনে আসি ঘটনাটি। আবারও ফিরে প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে চলে এলাম আমাদের এবারের 113 নম্বর এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম তানিয়া সুলতানা প্রীতি। ওনার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকল ইউনিয়নের ঘাঘা গ্রামে।
উনি বর্তমানে লোহাগড়া সরকারি আদর্শ কলেজে সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। উনি আমাদেরকে যে ঘটনা পাঠিয়েছেন, এই ঘটনাটির দুটি অংশ রয়েছে। মূলত একটি অংশ ওনার দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, আর আরেকটি অংশ ওনার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। তো চলুন ঘটনাতে চলে যাই। প্রথম অংশ যেটা ওনার দাদার সাথে ঘটেছিল সেটা দিয়ে শুরু করি। এই তানিয়া সুলতানা প্রীতির দাদাবাড়ি কিন্তু একই ইউনিয়নে, মানে কোটাকল ইউনিয়নের টোনা নামক গ্রামে, আর নানা বাড়ি হচ্ছে ঘাঘা গ্রামে। এই দুই গ্রামের মাঝখানে মধুমতি নদী রয়েছে। তো এটাই হচ্ছে দুই বাড়ির পার্থক্য, মানে দুই গ্রাম বা দুই নানা বাড়ি দাদাবাড়ির মধ্যে এই পার্থক্যটা রয়েছে। উনি ছোটবেলা থেকেই নানা বাড়িতে থেকেই লেখাপড়া করতেন। আর ওনার দাদার নাম রহিম মোল্লা। উনি মূলত খুবই পরিচিত একজন ব্যক্তি ছিলেন। উনি স্থানীয় খাসিয়াল প্রাইমারি স্কুলের খুব পরিচিত একজন, মানে সকলের কাছে সমাদৃত একজন টিচার ছিলেন। কেন বলছি, কারণ উনি এখন জীবিত নেই। আর ওনার সাথে যে ঘটনাটি ঘটে, এই ঘটনাটি অনেক আগে ঘটেছিল, 80-র দশকের শুরুর দিকে এরকম একটা সময় হবে আর কি। এক্স্যাক্ট সালটা আসলে এটা মনে করতে পারেন নাই, কারণ হচ্ছে এই ঘটনাটি যখন ঘটে তখন কিন্তু এই প্রীতি আপুর বাবা উনি বিয়ে শাদী করেন নাই, তখনও ছোট ছিলেন, যার কারণে ওই সময় সালটা ওইভাবে মনে রাখতে পারেন নাই। আর যখন এই ঘটনা ঘটে এর অল্প কিছুদিন পরেই ওনার দাদা মারা যান, যার ফলশ্রুতিতে এই প্রীতি আপুর মা যখন বউ হয়ে ওই বাড়িতে যান, উনি তার শাশুড়ির কাছ থেকে এই ঘটনাটি শুনেছিলেন। তো চলুন ঘটনাতে চলে যাই। তো এই যে রহিম মাস্টার যিনি, উনি মূলত শারীরিকভাবে একটা প্রবলেম ফেস করতেন, সেটা হচ্ছে ওনার এক পা একটু ছোট ছিল, যার ফলশ্রুতিতে উনি একটু টেনে টেনে হাঁটতেন, মানে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। খুব যে খুঁড়িয়ে বিষয়টা এরকম না, কিন্তু একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। অন্যান্য স্বাভাবিক লোকেরা যেই গতিতে হাঁটতে পারতেন, উনি কিন্তু অতটা গতিতে হাঁটতে পারতেন না শারীরিক এই সমস্যার কারণে। আর উনি ওনার গ্রাম থেকে বেশ কিছুটা দূরে খাসিয়াল বাজার রয়েছে, ওই খাসিয়াল বাজার থেকে একটু সামনে খাসিয়াল প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে শিক্ষকতা করতেন। তো উনি হেঁটে হেঁটে বাড়ি থেকে সেখানে যেতেন, আবার হেঁটে হেঁটে আসতেন। এখনকার রাস্তাঘাট তো বেশ ভালো হয়েছে, অটোরিকশা চলে, কিন্তু ওই সময়ের বাস্তবতা এরকম ছিল না, মাটির রাস্তা ছিল। তো উনি বাড়ি থেকে হেঁটে হেঁটে যেতেও একটা দীর্ঘ সময় ওনার লাগতো, আবার আসতেও সময় লাগতো। দেখা যেত বাড়ি থেকে বেশ তাড়াতাড়ি বের হতে হতো, আবার স্কুল শেষে বাড়িতে ফিরতে ফিরতেও রাত হয়ে যেত। তো এটা ছিল একটা প্রতিদিনের ডিউটি আর কি। তো এইভাবেই চলছিল, কোনো সমস্যা হচ্ছিল না। তো একবার কি হয়, উনি প্রতিদিনের মতো স্কুল থেকে বাড়িতে ফেরত আসছিলেন। ওই দিন কী বার ছিল এই বিষয়টাও আসলে জানা যায় না। তো উনি যেই পথ দিয়ে আসতেন এই খাসিয়াল বাজার থেকে আবার বাড়ির দিকে, মানে টোনা নামক যে গ্রামের দিকে আসতে গেলে, ওখানে একটা 4 রাস্তার কাছাকাছি একটা জায়গাটা বট গাছ ছিল, সেটা অবশ্য এখন নাই, চলাচলের সুবিধা বা মানুষের সুবিধার জন্য সেটা কেটে ফেলা হয়েছে। তো ওই বট গাছের কাছে একটা নালা ছিল বা ড্রেনের মতো ছিল। ওই ড্রেনটা মানুষরাই খনন করেছিলেন, কারণ হচ্ছে ওই ড্রেন দিয়ে পানি আসতো এবং ওই পানিটা বিলে, এই যেখানে মূলত চাষাবাদ করা হতো, সেই জায়গাতে যাতে পানির প্রবাহটা ঠিক রাখা যায় বা পানিটা নিয়ে আসা যায়, এই জন্য একটা নালা বা ড্রেন খনন করা হয়েছিল। তো উনি ওই দিক দিয়ে আসছিলেন, যখন ওই নালার থেকে একটু দূরে আছেন, হঠাৎ করে ওনার কাছে মনে হলো যে ওনার পেছনে কেউ হেঁটে আসছে। তো উনি পেছন দিকে তাকিয়েছেন, কাউকে দেখতে পান নাই। উনি হাঁটতে হাঁটতে যখন নালার কাছে এসেছেন, তখন কেউ একজন ওনাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ওই নালাতে ফেলে দেয়। আর নালাতে ফেলে দেওয়ার পরে হঠাৎ করে কোনো একটা অদৃশ্য শক্তি ওনার উপর চেপে বসে। উনিও বাঁচার জন্য ধস্তাধস্তি করতে থাকেন। ওনার ফিজিক্যালি পায়ে একটু সমস্যা থাকলেও উনি কিন্তু বেশ সাহসী এবং শক্তিশালী একজন মানুষ ছিলেন। তো উনি তো বাঁচার জন্য ধস্তাধস্তি করছেন, কিন্তু পেরে উঠছিলেন না। আল্লাহর একটা অশেষ রহমত ছিল, ওই সময়ে কোনো একজন ব্যক্তি, ওই গ্রামেরই কোনো একজন ব্যক্তি ওই দিক দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন। তখন তার খুব বেশি রাত হয় নাই, সন্ধ্যার পরে
যখন রাত নেমে আসে এরকম একটা সময় আর কি। তো যখন একটা লোক আসছিলেন তখন হঠাৎ করে দেখে ওই নালার মধ্যে কেউ একজন বাঁচার জন্য চেষ্টা করছে, ধস্তাধস্তি করছে, কিন্তু কিসের সাথে ধস্তাধস্তি করছে এটা বোঝা যাচ্ছিল না। তো উনি আবার দ্রুত সেদিকটাতে নেমে যান, গিয়ে দেখেন এই রহিম মাস্টারের এই অবস্থা। তো উনি তো চিনতেন তাকে, কারণ রহিম মাস্টার নামে এক নামে চারদিকে সকলে চেনে তাকে, আর উনি তো একই গ্রামের লোক, তো সহজে চিনে ফেলেছেন। তখন বলে, আরে ভাই কী অবস্থা, এইখানে এই অবস্থায় কেন? তখন ওনার কাছে বিষয়টা বলেন যে এরকম এরকম মনে হলো, তারপরে তো এই অবস্থা। তখন ওই লোকটি তাকে টেনে তোলেন এবং ওনাকে ধরে ধরে বাড়িতে নিয়ে যান। তো বাড়িতে নিয়ে যাওয়ার পর ওই লোকটা অবশ্য বাড়ির লোকদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসেন। বাড়ির সদস্যরা তারা তো তাকে প্রশ্ন করেছে কি হয়েছে, কি হলো, হঠাৎ এই অবস্থা কেন। তো এই যে রহিম মাস্টার উনি চিন্তা করেছেন যে এই ভয়ঙ্কর ঘটনা যদি এখন বলি, কারণ পরিবারের সদস্য আছে অনেকে ছোট ছোট, এরা ভয় পেয়ে যেতে পারে, আতঙ্কিত হতে পারে, তারপর ওনার স্ত্রী উনিও ভয় পেতে পারেন, যার কারণে উনি এই বিষয়টা একটু এড়িয়ে গিয়েছিলেন। আর তাছাড়া উনি একজন সাহসী মানুষ, যদি এই বিষয়টা বলেন যে হঠাৎ করে কেউ একজন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তারপর এরকম ধস্তাধস্তি হয়েছে, বিষয়টা অনেকে হাসি তামাশাও করতে পারেন। একজন টিচার মানুষ বিষয়টা চান নাই যে সব লোকে জানুক আর কি। তো উনি ওই সময় পরিবারের সদস্যদের কাছ থেকে ব্যাপারটা এড়িয়ে যান, বলেন না। আর ওই সময় দেখা যেত যে বাড়ির যিনি কর্তা তার কথাই ছিল চূড়ান্ত। বাড়ির মহিলা সদস্য বা নারী সদস্যরা ওনারা খুব একটা তর্কাতর্কি করতেন না যদি পুরুষ সদস্যরা কোনো বিষয় না বলতে চাইতেন। এই কারণে এই প্রীতি আপুর দাদিও এই বিষয়টা নিয়ে খুব একটা চাপাচাপি করেন নাই তার দাদাকে। তো বিষয়টা ওখানেই থেমে যায়। উনি যখন বাড়িতে আবার আসেন, সারা শরীরটা একদম কাদা পানিতে একদম জুবুথুবু অবস্থা, তাকে গোসল করানো হয়, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে উনি ঘুমিয়ে গেছেন। সকাল থেকে প্রচণ্ড জ্বর। এখন এই যে জ্বরের কারণ হিসাবে যখন পরিবারের সদস্যরা বলছেন যে নিশ্চয়ই তুমি ভয় পেয়েছো, এটা সেটা তুমি বলছো না, তখন বলে যে আরে না, এই যে অসময়ে গোসল করেছি তো এই জন্য ঠান্ডা লেগেছে, জ্বর আসছে, ও কিছু না, ঠিক হয়ে যাবে। তো উনি কিন্তু বিষয়টা আসলে বলতে চাইতেন না। যাই হোক, একটা সময় তো সেটা জানাজানি হয়েছে। তবে উনি আসলে এই সমস্যাটার সলভের জন্য বা সলিউশনের জন্য খুব বেশি সময় পাননি। মাত্র কয়েকদিনের মাথায় উনি পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। প্রচণ্ড অসুস্থতায় উনি মারা গিয়েছিলেন, এটা যেমন সত্য, কিন্তু এটাও সত্য উনি পরিবারের সদস্যদের কাছে বলতে চান নাই যে উনি ভয় পেয়েছেন। আসলেই উনি মারাত্মক ভয় পেয়েছিলেন, যেটা উনি কারো কাছে বলে গিয়েছিলেন, যেটা পরবর্তীতে জানা গিয়েছিল। আসলে উনি এতটা ভয় পেয়েছিলেন, ওই ভয়টা ওনার মধ্যে বসে গিয়েছিল, যার ফলশ্রুতিতেই প্রচণ্ড জ্বর এসেছিল এবং উনি মারা গিয়েছিলেন। ওনার মৃত্যুর পিছনে এটাই কারণ হিসাবে ধরা হয়। কিন্তু কেন ওই অবয়বটা তার পিছু নিয়েছিল, কেন তাকে এইভাবে আক্রমণ করেছিল, এই বিষয়ে কোনো কিছু জানা যায় না। তো ওনার দাদার সাথে ঘটে যাওয়া ঘটনাটা এ পর্যন্তই। এবার আসি ওনার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। ওনার বাবার নাম তৈয়বুর রহমান। তৈয়বুর রহমান উনি একজন রেমিটেন্স যোদ্ধা ছিলেন। জীবনের প্রায় সিংহভাগ সময় উনি প্রবাস জীবনে কাটিয়েছেন। এই যে প্রীতি আপু, ওনার সাথে ওনার বাবার স্মৃতি খুবই কম। বাবা ম্যাক্সিমাম সময় দেশের বাইরে থাকার কারণে সামনাসামনি দেখা সাক্ষাৎ কম হতো। আর লেখাপড়ার কারণে উনি নানা বাড়িতে থেকে লেখাপড়া করতেন, আর ওনার মা থাকতো ওনার দাদা বাড়িতে। তো যাই হোক, ওনার বাবা যখন ছোট, বয়স 13-14 হবে, তখন উনি গোপালগঞ্জের কোনো একটা মাদ্রাসায় লেখাপড়া করতেন। এক্স্যাক্ট কোন মাদ্রাসাটা এটা অবশ্য বলতে পারেন না এই প্রীতি আপু। তো ওই মাদ্রাসায় যখন লেখাপড়া করতেন, শোনা যায় যে ওই মাদ্রাসায় একটা জিন ছাত্র ছিল। এই জিন ছাত্রের বিষয়ে শুধু ওই মাদ্রাসার একজন ওস্তাদ জানতেন যে এই ছাত্রটা জিন, স্টুডেন্টরা জানতো না। সাধারণত দেখা যায় যে জিন ছাত্ররা যারা মাদ্রাসায় লেখাপড়া করে ওরা খুব ভদ্র হয়, কথাবার্তা কম বলে, একাকী থাকে, খুব নিরিবিলি জীবনযাপন পছন্দ করে। কিন্তু এই বাচ্চাটা ছিল সম্পূর্ণ উল্টো। সে মাদ্রাসার বিভিন্ন শিক্ষার্থীদেরকে খুব উত্ত্যক্ত করত, বিরক্ত করত। একজন স্বাভাবিক
একটা বাচ্চা যেরকমটা করে এরকমই করতো, কিন্তু ওস্তাদ জানতেন, মানে হুজুর জানতেন যে ও তো জিন। বাচ্চারা ক্রমাগত ওস্তাদের কাছে নালিশ নিয়ে আসতেন যে ও আমাকে মেরেছে, ও খোঁচা দিয়েছে, ও এটা করেছে, ওটা করেছে। হুজুর কিন্তু বাচ্চাদের সামনে তাকে শাসন করতেন এবং আড়ালেও ডেকে নিয়ে বলতেন যে তুমি তো আমাদের জগতের না, তুমি যদি এরকম করো, তোমার মা বাবা এখানে ভর্তি করে গিয়েছে, আমার কাছে বলে গিয়েছে, তুমি যদি এরকম করো, বাচ্চাদেরকে ক্ষতি করো, তাহলে তোমার মা বাবার কাছে কিন্তু নালিশ করব, তুমি কিন্তু এখানে থাকতে পারবা না। তখন ওই বাচ্চাটিও বলতো ঠিক আছে আমি করব না, কিন্তু ওই বলা ওই পর্যন্তই। এরপরে আবারও সে একই রকমের দুষ্টুমি করত। যাই হোক, মূল ঘটনাতে আসি। সেটা হচ্ছে ওই সময় মাদ্রাসার যারা বাচ্চারা, ওরা গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে চাল তুলবে। মাদ্রাসায় অনেক সময় চাল তোলা হয়, ধান তোলা হয়, পাট তোলা হয়, বিভিন্ন সিজনে বিভিন্ন জিনিসগুলো তোলা হয় মাদ্রাসার মাদ্রাসার স্টুডেন্টদের সহযোগিতার জন্য, আর্থিক বিষয়ে যেন উপকৃত হতে পারে মাদ্রাসা, এই জন্য। তো ওই মাদ্রাসা থেকে চাল তোলার একটা কিছু গ্রুপিং করে দেওয়া হয়, একটা গ্রুপ করা হয় যে এই গ্রুপে এরা থাকবে, এরকম গ্রুপিং করে বিভিন্ন গ্রুপে বিভিন্ন স্টুডেন্টদেরকে দিয়ে দেওয়া হয় আর কি। তো একটা গ্রুপে এই যে তৈয়বুর রহমান, যিনি এই যে প্রীতি আপুর আব্বু, উনি ছিলেন। পরের দিন সকালবেলা তাদের একটা গ্রামে যাওয়ার কথা। তো এই যে প্রীতি আপুর আব্বুর আবার খুব কাছের একজন বন্ধু ছিল, তার সাথেই একই গ্রুপে উনি যাবেন আর কি, এরকমই কথা ছিল। তো রাত্রে ঘুমিয়েছেন। তো প্রীতি আপুর আব্বু সহ আর কয়েকজন আর একটা রুমে ঘুমাতেন, সেই রুমটা ছোট ছিল। তো রাতের বেলা হঠাৎ করে দরজায় ঠকঠক করছে, বলছে এই তুই ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, বাইরে যাবি না? বেশ কয়েকবার ডাকার পর ওনার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর উনি দরজা খুলে দেন। খুলে দেখেন যে ওনার বন্ধু, যার সাথে পরের দিন যাওয়ার কথা আর কি, সে দাঁড়িয়ে আছে। ওই কি ব্যাপার এত রাত্রে? কই এত রাত কই? আরে ফজরের নামাজ হয়ে গেছে, এখনই সকাল হয়ে যাবে, আমরা চাল তুলতে যাবো, তাড়াতাড়ি চল। তো উনি বলছেন যে তাই নাকি? কই চারদিকে তো অন্ধকার। কই আরে অন্ধকার কখন, নামাজ হয়ে গেছে, ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি চল। তো উনিও দ্রুত পাঞ্জাবি পরে, টুপি পরে, ওই কয়েকটা বস্তা নিয়ে, আগে থেকে রেডি করা ছিল, সেই বস্তা নিয়ে বের হয়ে গেছেন। বের হওয়ার পর হাঁটা শুরু করেছেন। তো ওই মাদ্রাসা থেকে বের হয়ে বেশ খানিকটা হাঁটলে এক পাশে কবরস্থান পড়ে, আর আর এক পাশে মানুষের যে বাড়িঘর সেটা রয়েছে, মানে রাস্তাটা দুই দিকে চলে গেছে। তো এই যে তৈয়ব, যিনি মানে প্রীতি আপুর আব্বু, উনি কিন্তু খেয়াল করেন যে উনি যে ওনাদের বন্ধুর সাথে বের হয়েছেন, এই বন্ধুটা কিন্তু সবসময় তার সাথে সাথে থাকে, হাত ধরে চলাফেরা করে, ঘাড়ের উপর হাত উঠিয়ে চলাফেরা করতে পছন্দ করে, মানে বন্ধু বান্ধবরা যেভাবে চলাফেরা করে আর কি। কিন্তু তার বন্ধুর আচরণ আজকে এমন কেন? সে একদম সামনের দিকে হেঁটে যাচ্ছে, মানে তার থেকে তার ডিস্টেন্স না হলো 10 হাত হবে। আর ওই মোড়টাতে এসে, যেই মোড়টার একটা রাস্তা চলে গেছে কবরস্থানের দিকে, আর একটা রাস্তা চলে গেছে মূলত দুই পাশে আর কি, রাস্তাটা দুদিকে এই অবস্থায় আছে। কিন্তু ওই ছেলেটা চলে যাচ্ছে কবরস্থানের দিকে। তখন এই প্রীতি আপুর আব্বুর মাথায় একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে যে আচ্ছা, মাদ্রাসায় এতগুলো স্টুডেন্ট, ফজরের আজান হলো, নামাজ হয়ে গেল, নামাজের সময় তো সবাই সবাইকে ডাকে, সবাই নামাজ পড়লো, তো আমাকে কেউ ডাকলো না, এটা কিভাবে সম্ভব? এতগুলো স্টুডেন্ট নামাজ পড়লো, ওস্তাদরা উঠলো, আর আমি কিছুই টের পাইলাম না, এটা কেমন কথা? এটা তো হতে পারে না, এটা তো কখনো হয় না মাদ্রাসায়। আর আমার বন্ধু কবরস্থানের দিকে যায় কেন? আমরা তো যাবো গ্রামের দিকে, ওই দিকে নিয়ে যায় কেন? তখন উনি কিছুটা বুঝতে পেরেছে যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তো উনি কি করেছে, উল্টো দিকে ঘুরে মাদ্রাসার দিকে হাঁটা শুরু করেছে। তখন পেছন থেকে বলছে, এই তুই দাঁড়া, কই যাস? তখন উনি আবার ঘুরে তাকিয়ে বলে যে মাদ্রাসায় যাই। বলে কেন মাদ্রাসায় যাস কেন? তো উনি আবার উত্তর দিচ্ছেন যে কিছু প্রয়োজনীয় জিনিস আনতে হবে, ধান কালেকশন করার জন্য তো আরো কিছু, বা চাল কালেকশন করার জন্য আরো কিছু ব্যাগ ট্যাগ লাগবে, সেগুলো নিয়ে আসি, ওগুলো তাড়াহুড়ায় ভুলে রেখে আসছি। তখন তার বন্ধুরূপী ওই জিনিসটা বলে, তোর হাতে তো সবই আছে, তুই আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করিস না। যখনই
এই কথা বলেছে, তখন কিন্তু ওই অবয়বটাও বুঝে গেছে যে এই যে প্রীতি আপুর আব্বু উনি ধরে ফেলেছেন বিষয়টা, আর প্রীতি আপুর আব্বু তো ধরে ফেলেছেন ও তার বন্ধু না। এই প্রীতি আপুর আব্বু তার ওস্তাদের সবসময় সান্নিধ্যে থাকতেন, তার ওস্তাদও খুব ভালো মানুষ ছিলেন, মাঝে মাঝে কিছু এক্সট্রা দোয়া কালাম বা কিছু রুকিয়া সংক্রান্ত বিষয় শেখাতেন, যে কোনো সময় কোনো বিপদে পড়লে এই টাইপের কাজ করবি, সাথে সাথে আল্লাহর রহমতে প্রবলেম সলভ হয়ে যাবে। তো উনি কী করেছেন, আর পায়ের কাছে একটা মাটির ঢেলা দেখতে পান, একটা চাক দেখতে পান, সাথে সাথে সেটা উঠিয়ে কিছু দোয়া পড়ে ওই অবয়বটার দিকে তাক করে বলেন, তুই কি যাবি না এক্ষুনি তোর দিকে এটা ছুঁড়ে মারবো, যদি আমি এটা তোর দিকে ছুঁড়ে মারি তুই কিন্তু জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবি, যা ভাগ এখান থেকে। তখন ওই অবয়বটা বলে ওঠে, তৈয়ব রে, তোকে যদি শুধু একবার গোরস্থানের কাছাকাছি নিতে পারতাম তোকে মেরেই ফেলতাম, যা আজকের মতো বেঁচে গেলি। এটা বলার সাথে সাথে সে অদৃশ্য হয়ে যায় চোখের সামনেই। তো প্রীতি আপুর আব্বু তো দৌড়ে মাদ্রাসায় যাওয়া শুরু করেছেন, দৌড় দিয়েছেন। দৌড় যখন দিয়েছেন তখন যে মাদ্রাসার কাছে চলে এসেছেন, মাদ্রাসার যে দরজা চৌকাঠ আছে, ওই চৌকাঠের সাথে বেঁধে হুমড়ি খেয়ে পড়েন। দরজার খিল টিল ভেঙে উনি মাদ্রাসার ভিতরে পড়েছেন, ওনার বডির কিছুটা অংশ বাইরে, মানে কোমর থেকে নিচের বা হাঁটু থেকে পেছনের অংশ তখনও ওই চৌকাঠের বাইরের অন্য অংশ মাদ্রাসার ভিতরে ঢুকে গেছে। তখন কিন্তু আজান দিয়ে দিয়েছে, মূলত ওই যে ওই অবয়বটা যখন ভ্যানিশ হয়ে যায় তখন আজান দিয়ে দিয়েছিল। তো উনি যখন চলে এসেছেন ছেলেপেলে তো হুড়মুড় করে উঠেছে, এই কি হলো কি হলো। উনি কিন্তু মাদ্রাসার ভিতরে ঢোকার পরেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ওস্তাদটাও চলে আসছে, কি হলো তার জ্ঞান ফেরানো হলে সব বিষয় খুলে বলেন। স্টুডেন্টরা এই বিষয়টা ধরতে না পারলেও ওস্তাদ কিন্তু ঠিকই বুঝেছিলেন সমস্যাটা কি। পরবর্তীতে উনি নাকি ওই জিন বাচ্চার মা বাবা তাদেরকে তলব করেছিলেন এবং বলেছিলেন যে আজকে মাদ্রাসার একটা ছাত্রকে আপনার ছেলে হত্যা করার উদ্দেশ্যে কবরস্থানের দিকে নিয়ে গিয়েছিল। আপনারা চিন্তা করতে পারেন যে সে কতটা এগ্রেসিভ, কতটা দুষ্টু হয়েছে। এই বাচ্চা তো এখানে লেখাপড়া করতে পারবে না, সে এখানে থাকলে তো আরো অনেক বিপদ ডেকে নিয়ে আসবে। এটা আপনাদের জন্য অসম্মানজনক আর মাদ্রাসার জন্য বদনাম হবে, আর এই বাচ্চাদের মা বাবার কাছে আমি কি জবাব দিব। তখন ওই জিন সন্তানের মা বাবা তারা ওস্তাদের কাছে অনুনয় বিনয় করেন, ক্ষমা প্রার্থনা করেন তার সন্তানের জন্য, এবং বলেন যে আমার সন্তানকে আপনি যে শাস্তি দিবেন আপনি দিতে পারেন, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। তবে এই ঘটনার পরবর্তীতে জানা গিয়েছিল আসলে এই ঘটনাটা ওই জিন ছাত্র ঘটিয়েছে। পরবর্তীতে বিভিন্ন সময় সেটা আসলে জানাজানি হয়েছিল আর কি। তবে এই ঘটনার পর এই প্রীতি আপুর আব্বু এতটাই ভয় পেয়েছিলেন, উনি কিন্তু 15 পারার হাফেজ হয়েছিলেন, কিন্তু এরপরে উনি আর লেখাপড়া করতে পারেন নাই, এতটা ভয় পেয়েছিলেন আর কি। উনি আর স্বাভাবিক হতে পারেন নাই পড়াশোনায়। উনি বাড়িতে চলে আসেন, এরপর অন্যান্য লাইনে উনি লেখাপড়া করেছিলেন। পরবর্তীতে উনি বিদেশ চলে যান। প্রীতি আপুর জন্মের সময় উনি ওমানে ছিলেন, পরবর্তীতে উনি আবার সৌদি আরবে চলে যান। প্রীতি আপু জানিয়েছেন ওনার বাবার সাথে ওনার খুব একটা স্মৃতি আসলে নাই, দীর্ঘ সময় যেহেতু বিদেশে থাকতেন। 2016 সালের 6 ফেব্রুয়ারি সৌদি আরবে প্রীতি আপুর আব্বু ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি মৃত্যুর পূর্বেই ওসিয়ত করে গিয়েছিলেন যে সৌদি আরবে যে যদি তার মৃত্যু হয় তাহলে তিনি সেখানেই সমাহিত হতে চান, নবীর দেশেই তিনি থাকতে চান। তার শেষ ইচ্ছা অনুযায়ী প্রীতি আপুর আম্মু এবং প্রীতি আপু সিদ্ধান্ত নিয়েছিলেন তার বাবার লাশকে তারা দেশে নিয়ে আসবেন না, ওখানেই তার বাবার শেষ ইচ্ছা অনুযায়ী ওসিয়ত অনুযায়ী ওই মাটিতেই সমাহিত করবেন। প্রীতি আপুর আব্বুকে সৌদি আরবের মাটিতেই সমাহিত করা হয়েছে তার শেষ ইচ্ছা অনুযায়ী। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে আমরা কেউ জানি না আমরা কোথায় মারা যাব, এই জন্য মানুষের কিছু কিছু ওসিয়ত মৃত্যুর পূর্বেই করে যাওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবেও কিছু করে গিয়েছি, আমার স্ত্রীর কাছে আমি করে গিয়েছি। আমরা মনে করি মৃত্যু আসলে অনেকটা দূরে, অনেক পরে আমাদের মৃত্যু হবে, কতই বা বয়স হয়েছে, আমরা কি এখনই মারা যাব? কিন্তু মৃত্যুর ডাক যে কখন আসবে আমরা কেউ বলতে পারি না। প্রীতি আপু, আপনি জানিয়েছেন আপনার বাবার সাথে তেমন কোনো স্মৃতি আপনি মনে করতে পারেন না,
আসলে এটাও একটা কষ্টদায়ক ব্যাপার যে মানুষ প্রবাস জীবনে থাকে কতই না কষ্ট করে, সন্তানের জন্য, পরিবারের জন্য কষ্ট করছে। কষ্ট করতে করতে মানুষ শেষ হয়ে যায়, কিন্তু পরিবারের সদস্যদের সুন্দর কোনো স্মৃতি দেওয়ার মতো সময়টাও তারা পান না। আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা এভাবেই দূর থেকে দেশের জন্য এবং দেশের মানুষদের জন্য প্রতিনিয়ত এভাবেই পরিশ্রম করে যাচ্ছেন। আমরা চাই আমাদের প্রবাসী ভাইদের মর্যাদা আমরা যেন আরও ভালোভাবে দিতে পারি। প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে তারা বাধার সম্মুখীন হচ্ছেন, বিমানের টিকিট কাটা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন, খুব শীঘ্রই যেন আমরা এই সমস্যা যেগুলো রয়েছে সেগুলো থেকে ওনাদেরকে যেন মুক্ত করতে পারি। আমাদের দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য ওনাদের ভূমিকা যে কতটুকু তা যারা আগে বুঝতেন না বা আমরা যারা আগে বুঝতাম না, তারা বর্তমান অর্থনৈতিক যেই সমস্যাটা চলছে এই সমস্যার প্রেক্ষাপটে কিন্তু বুঝতে পেরেছি। এই জন্য তাদের যথাযথ মর্যাদা দেওয়া উচিত, তাদের পরিবারগুলোরও যথাযথ মর্যাদা দেওয়া উচিত। প্রিয় লিসেনার্স, আমাদের 113 নম্বর এপিসোডে যাদের ঘটনা প্রচারিত হয়েছে সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, ভালোবাসা। আশা করছি আপনাদের আরও ঘটনা ভবিষ্যতে আমরা পাবো। যারা এতক্ষণ আমাদের এই এপিসোডটি শুনলেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি ধৈর্য ধরে সামনের এপিসোডগুলো শুনবেন, এভাবেই আমাদের সাথে থাকবেন, এভাবে আমাদেরকে ঘটনা পাঠাবেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আসছে শনিবার হরর নাইট এপিসোডের আরও একটি নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আফনান দাহ।